রেঞ্জের জন্য এক একটা শান্ট একেবারে আলাদা আলাদা। সুইচটা আমি যেখানে কানেক্ট করে রাখবো তখন আমাদের সেই রেঞ্জটা অ্যাক্টিভ হবে। ইন্ডিভিজুয়াল এরকম আলাদা আলাদা শান্ট ব্যবহার করে আমরা মাল্টি রেঞ্জ অ্যামিটার তৈরি করতে পারি। আবার একটা স্কিম ছিল, সবাই একটু খেয়াল করো, ইউনিভার্সাল শান্ট। অর্থাৎ একটা মাত্র শান্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে তার বিভিন্ন ট্যাপিং পয়েন্ট, হ্যাঁ, আমরা ইউজ করে বিভিন্ন রেঞ্জ আমরা এখান থেকে পেতে পারি। তাহলে অ্যামিটার তার রেঞ্জ এক্সটেনশনে দুইটা স্কিম কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল শান্ট, আর একটা হচ্ছে ইউনিভার্সাল শান্ট। দুইটার কনসেপ্ট একই, কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন একটু কিন্তু সামান্য পার্থক্য আছে। তো ইন্ডিভিজুয়াল শান্ট দিয়ে আমরা কিভাবে ডিজাইন করতে পারি এই রিলেটেড ম্যাথমেটিক্স কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। আর তোমাদের সবাইকেই বলছি যে ইউনিভার্সাল শান্ট ইউজ করে কিভাবে মাল্টি রেঞ্জ, একাধিক রেঞ্জ আমি তোমাকে বলে দিলে তুমি কিভাবে ইউনিভার্সাল শান্ট এই টেকনিক ইউজ করে কিভাবে মিটার ডিজাইন করতে পারো, সেটা থিওরিটা তোমাদের সবাই আমরা আমরা পড়িয়ে ফেলছি। তোমরা বই থেকে এই রিলেটেড ম্যাথমেটিক্স ইউনিভার্সাল শান্ট ইউজ করে কিভাবে মাল্টি রেঞ্জ মিটার ডিজাইন করতে হয় এটা তোমরা সেখান থেকে একাধিক ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবা। যদি আমি তোমাদেরকে কখনো বলি যে তুমি মাল্টি রেঞ্জের অ্যামিটার ডিজাইন করো, হ্যাঁ, কোনো টেকনিক আমি বললাম না, তখন তুমি ফ্রি, তুমি ইন্ডিভিজুয়াল শান্ট ইউজ করেও করতে পারবা, আবার আবার হচ্ছে ইউনিভার্সাল শান্ট অথবা ইন্ডিভিজুয়াল শান্ট যে কোনোটাই তুমি করতে পারবে। কিন্তু যদি তোমাকে কখনো বলে দেওয়া হয় যে ডিজাইন মাল্টি রেঞ্জ অ্যামিটার, কয়েকটা রেঞ্জ বললাম এবং তোমাকে সেখানে একটু উল্লেখ করে দিলাম ইউজিং ইন্ডিভিজুয়াল শান্ট অর ইউজিং ইউনিভার্সাল শান্ট, তখন কিন্তু তোমাকে ওই পদ্ধতিটা অবলম্বন করেই তখন তোমাকে সলিউশনটা দেখাতে হবে। এবং এই টাইপের ম্যাথমেটিক্সে কিন্তু শুধু ম্যাথমেটিক্স করে রাখলে হবে না, সাথে সাথে তোমাকে একটু ফিগারটাও ড্র করে দিতে হবে। হ্যাঁ, তোমার কাছে তিনটা রেঞ্জ চাইলে তুমি তিনটা রেঞ্জ কোন কোন জায়গায় কানেক্ট করলে আমরা পেতে পারি সেগুলো তুমি বিস্তারিত দেখাবা মান সহ। অনুরূপ ভাবে ইন্ডিভিজুয়াল শান্ট ইউজ করে যদি তুমি করো তাহলে সেখানে ইন্ডিভিজুয়াল শান্টগুলোর বিভিন্ন রেঞ্জের জন্য প্রত্যেকটার মান কত এগুলো কিন্তু এভাবে ছোট্ট করে একটু এঁকে দিতে হবে। তাহলে আমাদের এটা অ্যান্সারটা ফুলফিল হবে। যাই হোক, এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাল্টি রেঞ্জের ভোল্ট মিটার ডিজাইন। এখান থেকে হচ্ছে আমাদের আজকে পড়াশোনা শুরু। তো আমি আজকে আমরা কি টার্গেট করছি একটু তোমাদেরকে বলি। আজকে আমরা দেখো ভোল্ট মিটার তার রেঞ্জ কিভাবে এক্সটেন্ড করা যায়, দুইটা পদ্ধতি আছে, সেই দুইটা পদ্ধতি দেখব। আর ম্যাথমেটিক্যাল যে এক্সাম্পল এখানে আছে, হ্যাঁ, এই দুইটা একটু দেখব। এটার পরে আমরা দেখো আমরা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার পড়বো। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কারা? বহুল ব্যবহৃত দুইটা ট্রান্সফরমার, তোমরা নাম শুনলে চিনতে পারবা, সিটি পিটি, অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার, পোটেনশিয়াল ট্রান্সফরমার। হ্যাঁ, এগুলা কিভাবে তৈরি করা হয়, এগুলা কিভাবে ইউজ করা হয়, হ্যাঁ, স্পেশাল কনসিডারেশন গুলা কি, তখন আমরা এগুলা জানতে পারবো। আপাতত আমরা এতটুকু টার্গেট নিয়ে আগাই, আশা করি আমরা শেষ করে ফেলতে পারবো। তো সবাই একটু তাহলে মনোযোগ সহকারে খেয়াল করো। মাল্টি রেঞ্জ ভোল্ট মিটার কিন্তু আমরা এখন ডিজাইন করতে শিখবো। এখন সার্কিটটা সবাই একটু খেয়াল করো। বেসিক সার্কিটটা যদি আমরা মাথায় রাখি তাহলে এই রিলেটেড যে কোনো ম্যাথামেটিক্স আমরা সহজেই বুঝতে পারবো, যে কোনো কিছু আমরা সহজেই সলভ করতে পারবো। তো একটা জিনিস তোমরা একটু বলো তো, যে আমরা যখন কারেন্ট মেজারমেন্টে বা অ্যামিটারের রেঞ্জ এক্সটেনশন করছিলাম তখন আমরা বাড়তি কারেন্ট, যেটা মিটারের বেসিক কয়েল যে কারেন্টটা নিতে পারবে না, এক্সট্রা কারেন্ট, সেটা আমরা বাইপাস করে দেওয়ার জন্য একটা প্যারালাল পাথ ক্রিয়েট করছিলাম, শান্ট ইউজ করছিলাম। শান্ট কি তোমরা সবাই জানো? একটা স্বল্প মানের রোধ যেটা আমরা প্যারালালি ইনসার্ট করি সার্কিটে আমাদের প্রয়োজন মতো। এখন একটু বলো তো, যে ভোল্টেজ যখন তুমি মেজার করতে যাবা তখন দেখা যাচ্ছে কি তোমার মিটারের কয়েল, দেখো সবাই একটু খেয়াল করো, এই যে সবাই একটু খেয়াল করো, এই যে গোল একটা সার্কেল করে একটা মাঝখানে একটা অ্যারো দিয়ে আমরা বেসিক মিটারের যে কয়েল বা মুভমেন্ট সেটাকে আমরা ইন্ডিকেট করি। তো সেটা রেজিস্ট্যান্সকে আমরা আর এম বলি। আর এম অর্থাৎ রেজিস্ট্যান্স অফ দ্য মিটার অর মুভমেন্ট, তুমি যেটাই বলো, বেসিক মিটারের রেজিস্ট্যান্সটা। এখন এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আই এম যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এই জায়গাটাতে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, স্মল ভি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো,
আইএম আর এম। এটাই হচ্ছে আমাদের শুধুমাত্র বেসিক মুভমেন্টের কয়েল যদি একা একা প্রেজেন্ট থাকে তাহলে এতটুকু ভোল্টেজ সে উইথস্ট্যান্ড করতে পারবে বা এতটুকু ভোল্টেজ সর্বোচ্চ সে মেজার করতে পারবে। এখন এই যে ক্যাপিটাল ভি, যেটা আমরা অ্যাকচুয়ালি মেজার করতে চাই সেটা কিন্তু এই স্মল ভি এর থেকে অনেক বড় সে, ধরে নাও। তাহলে বলো তো এক্সট্রা ভোল্টেজটুকু আমাকে অন্য কারো উপর চাপিয়ে দিতে হবে আদার দেন মিটার কয়েল। তাহলে এখানে বলতো ভোল্টেজ ডিভাইড করে দিতে গেলে আমাদেরকে সিরিজে কোনো রেজিস্ট্যান্স আনতে হবে নাকি প্যারালালে? সিরিজে। সবাই এটুকু কি বুঝতে পারতেছো যে কারেন্ট বা কোনো প্রবাহ ভাগ করতে হলে আমাকে প্যারালাল পাথ ক্রিয়েট করতে হয়, আর যখন আমাদের ভোল্টেজ ভাগ করতে হবে তখন কিন্তু সিরিজে, যেমন আমরা সিরিজে ভোল্টেজ ডিভাইডার রুল বা ভিডিআর পড়তাম, তোমাদের মনে আছে একটু একটু? ভোল্টেজ ডিভাইডার রুল কি কারোর মনে জি আছে? স্যার। একটু চেক করি তোমাদেরকে, একটু তোমরা একটু রিকল করো। সাপোজ ই পরিমাণ ভোল্টেজ আর অন আর আর টু দুইটা রেজিস্ট্যান্সে ভাগ হবে, এটা বললাম ভি অন, এটার এগেনস্টে ভোল্টেজকে আমরা বললাম ভি টু। এখন একটু বলো তো ভি অন আর ভি টুর এক্সপ্রেশনকে আমরা কিভাবে লিখতে পারি ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে? ভোল্টেজ সবসময় কি হয়, করেসপন্ডিং রেজিস্ট্যান্সের সমানুপাতিক হয় সবসময়, এই জন্য ভি অন যখন বের করবো তখন আর অন উপরে থাকবে, নিচে আর অন প্লাস কি হবে আর টু, এরপরে স্যার টোটাল টোটাল যে ভোল্টেজটা গুণ হবে। ভোল্টেজটা এটার যেটা ভাগ হবে সেটা এখানে গুণ হবে। ভেরি গুড। ভি টু একইভাবে আর টু, এরপরে কি হবে আর ওয়ান প্লাস আর টু, এর সাথে ই গুণ হবে। দেখো এই যে দুইটা ইকুয়েশনে এতটুকু কিন্তু কমন, সেম জিনিস। তো এটা দেখছো এখানে কি হয়েছে বলো তো, ভোল্টেজ ভাগ হচ্ছে না, এখানে টোটাল ভোল্টেজটা একটা অংশ প্লাস তোমার এখানে হচ্ছে ড্রপ হবে, এই একটা অংশ এখানে ড্রপ হবে। তো কোথায় কম কোথায় বেশি সেটা তোমরা দেখেই বুঝতে পারতেছো, যে রেজিস্ট্যান্সের মান বেশি সেখানে কিন্তু ভোল্টেজ ড্রপটা বেশি হবে। যাই হোক, তো এখানে মনে হয় না আমাদের খুব বেশি কথা বলা লাগবে, যে ভোল্টেজ যদি আমাকে শেয়ার করে নিতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সিরিজ অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো এই কনসেপ্ট থেকে তবে একটু খেয়াল করো যে বেসিক মিটারের কয়েলের রেজিস্ট্যান্স আর এম, স্মল এম, আর আমাদের তো এখন প্যারালাল কোনো পাথই নাই, তাহলে আই শান্ট যেমন আমাদের অ্যামিটারের ক্ষেত্রে ছিল সেরকম কিছু এখানে থাকবে না, এখানে ভোল্টেজ দুইটা থাকবে আর কারেন্ট অনলি ওয়ান একটা। দেখো আই এম, সেটা মিটারের কয়েলের মধ্য দিয়েও যাবে, একই সাথে দেখো সিরিজ যে রেজিস্ট্যান্স আমরা এখানে অ্যাড করব ভোল্টেজের এক্সট্রা প্রেশারটা বহন করার জন্য সেটার মধ্য দিয়েও সেম কারেন্ট যাবে আই এম। আর সিরিজ রেজিস্ট্যান্সকে আমরা ফ্রিকোয়েন্টলি সিরিজ মাল্টিপ্লায়ার বলি, শান্ট যেমন বলি প্যারালালে, আর সিরিজে কোনো কিছু অ্যাড করলে তাকে মাল্টিপ্লায়ারও বলা হয়। হ্যাঁ, সিরিজ রেজিস্ট্যান্স অথবা সিরিজ মাল্টিপ্লায়ার। যাই হোক, এখন তাহলে দেখো স্মল ভিটা কি সবাই একটু ভালোভাবে খেয়াল করবা, যে শুধুমাত্র বেসিক মুভমেন্ট বা বেসিক মিটারের যে কয়েল সে যে ভোল্টেজটা সাপোর্ট দিতে পারে বা উইথস্ট্যান্ড করতে পারে বা তার এগেনস্টে যে ড্রপ স্মল ভি, এই জন্য দেখছো এটা কিন্তু একদম এই যে বেসিক মিটারের কয়েল পর্যন্ত এটা দেখানো হচ্ছে। হুম। আর ক্যাপিটাল ভিটা হচ্ছে যে টোটাল ভোল্টেজটা আমরা মেজার করতে চাই ইনস্ট্রুমেন্টটা দিয়ে বা রেঞ্জ এক্সটেনশন করে আমরা যে ভোল্টেজ আমরা এক্সটেন্ড করে যে ভোল্টেজের মানে আমরা আমাদের মিটারটাকে নিয়ে যেতে চাই সে। তাহলে বলো তো এই যে ক্যাপিটাল ভি থেকে স্মল ভি বিয়োগ করলে যে ভোল্টেজটুকু সেটুকু কোথায় ড্রপ হবে? সিরিজ রেজিস্ট্যান্সের এক ক্রসে, তাই তো? এই এতটুকু বোঝা যায়? আমি বলছি যে স্মল ভি তো আমাদের বেসিক মিটারের কয়েল সাপোর্ট দেবে, আর ক্যাপিটাল ভিটা হচ্ছে আমরা আরো বড় মানের ভোল্টেজ অবভিয়াসলি যে আমরা রেঞ্জ এক্সটেনশন করবো বলছি। তাহলে এই যে সাপোজ আমরা 500 ভোল্ট মাপতে চাই, আর মনে করো আমার মিটারের কয়েল মাত্র 10 ভোল্ট কে উইথস্ট্যান্ড করবে, তাহলে এই যে 490 ভোল্ট বাকি এই অংশটুকু আমাদেরকে কার উপরে চাপাইতে হবে বলো তো? অবভিয়াসলি সিরিজ মাল্টিপ্লায়ার বা সিরিজ রেজিস্ট্যান্স এই ভোল্টেজটাকে বেয়ার করতে হবে না তাকে? এই তোমরা একটু রেসপন্স করো, যদি বুঝতে না পারো জি তাহলে স্যার। বলো, আমি চেষ্টা করবো অন্যভাবে বোঝানোর।
এটা কি বুঝতে পারা যায়? খুব সিম্পল না? যেমন এক্সট্রা কারেন্ট আমরা কি করতাম, প্যারালাল ব্রাঞ্চের মধ্য দিয়ে বাইপাস করিয়ে দিতাম। আর এখানে তো প্যারালাল ব্রাঞ্চ নেই, এক্সট্রা ভোল্টেজটুকু এখানে সিরিজে যে থাকবে তার উপরে আমরা এটাকে চাপিয়ে দিব, সহজ কথায়, খুব সিম্পল। এটা হচ্ছে আমাদের এখানকার বেসিক থিওরি যেটা বলবে। আচ্ছা, তাহলে এখন আমরা খুব দ্রুত সামনে প্রসিড করতে পারবো। আগের যে অংশটুকু অ্যামিটারের ক্ষেত্রে এখানকার হিসাব নিকাশও প্রায় একই রকমই, শুধু সূত্র একটু ফর্মটা চেঞ্জ হবে। তো এখানে পরিচয়গুলো সবার এখানে দেওয়া আছে, সবাই এখান থেকে দেখে নিবা। আর এস হচ্ছে সিরিজ মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স। আর এমটা কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য মুভমেন্ট অফ দ্য মিটার অর দ্য মিটার কয়েল, যেটাই বলো। আইএম বা আইএফএস এটা হচ্ছে কি, ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট অফ দ্য মুভমেন্ট। স্মল ভি, ছোট হাতের ভিটা কি, ভোল্টেজ অ্যাক্রস দ্য মিটার মুভমেন্ট। যখন এর মধ্যে দিয়ে আইএম কারেন্ট ফ্লো হবে। আর ক্যাপিটাল ভিটা হচ্ছে ফুল রেঞ্জ ভোল্টেজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আর এই ফিগারটা আমরা সবাই একটু এখন মাথায় রাখবো। তো খুব দ্রুত দেখো একটু, স্মল ভি ইজ ইকুয়াল টু কি হবে, আইএম আর এম। ফিগার দেখে তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? তাহলে এখন ক্যাপিটাল ভি যদি তুমি পেতে চাও তাহলে কি হবে বলো তো? টোটাল রেজিস্ট্যান্সটাকে আমাকে এখন কনসিডারেশনে আনতে হবে। আর এখন কারেন্ট তো মাত্র একটাই, তাহলে আইএম এর সাথে কি গুণ হবে বলো তো? আর এম প্লাস আর এস। এই যে টোটাল ভোল্টেজ, এই ভোল্টেজটা আমি এখন এখান থেকে লিখতে চাই, তাহলে কি হবে, যে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কি বলো, আইএম। তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ কতটুকু? এই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর এম প্লাস আর এস। তার সাথে যদি আমি আইএমটা গুণ করি তাহলে ক্যাপিটাল ভি এর এক্সপ্রেশনটা আমি পেয়ে যাই। তো এখান থেকে একটু খেয়াল করো, আমাদের যেমন কারেন্টের ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের মান কেমন ছিল বলতে পারবা? আই ওভার আইএম ইজ ইকুয়াল টু কি ছিল, 1 প্লাস আর এম ডিভাইডেড বাই আর শান্ট। এই একটা ফর্ম মনে রাখলে আমাদের সব কিছু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। ঠিক একইভাবে আমাদের ভোল্টমিটারের ক্ষেত্রে একটু মিলিয়ে মিলিয়ে সবাই খেয়াল করো, যে যেটা আমরা ভোল্টেজ এক্সটেন্ড করে যে মানটা চাই, ক্যাপিটাল ভি ওভার স্মল ভি, অর্থাৎ আগে যত ছিল আর এখন তুমি রেঞ্জ এক্সটেন্ড করে কত করতে চাও, এই দুইটার অনুপাত, কত গুণ বেশি তুমি রেঞ্জটা এক্সটেন্ড করতে চাও। সেম আগের মতোই দেখো, বড়টা উপরে, ছোট ভ্যালু যেটা সেটা নিচে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর বড় ভি ওভার স্মল ভি। যাই হোক, এবার খেয়াল করো, ক্যাপিটাল ভি এর জন্য তুমি এটা বসিয়ে দিবা, এইটা। আর স্মল ভি এর জন্য তুমি এটা এখানে বসিয়ে দিবা, দিয়ে তুমি এগুলো কাটাকাটি করো। দেখো এই যে আমরা ভোল্টেজ মাল্টিপ্লায়ার অ্যারেঞ্জমেন্টের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টরের এক্সপ্রেশনটা এখান থেকে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি। তো পার্থক্যটা কোথায় বলতো, অ্যামিটারের ক্ষেত্রে আর ভোল্টমিটারের মাল্টিপ্লাইং ফ্যাক্টরের মধ্যে পার্থক্যটা কি বলতে পারবে এখানে কেউ? এই খেয়াল করো, এখানে আমাদের মিটারের রেজিস্ট্যান্সকে ছোট রেজিস্ট্যান্স অর্থাৎ শান্ট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করছিলাম। আর এখানে সব একটু খেয়াল করো, একের সাথে কি যোগ হচ্ছে, মিটারের রেজিস্ট্যান্সটা এখন কিন্তু নিচে, আর সিরিজের যে মাল্টিপ্লায়ারটা আমাকে অ্যাড করতে হবে সেটা উপরে। অলওয়েজ আগে যেমন ছিল যে এম এর মান ভেরি ভেরি গ্রেটার দেন অন, এখানেও কিন্তু একই তা প্রযোজ্য। দেখো ভেরি ভেরি গ্রেটার দেন অন, কারণ তুমি জানো এই যে আমাদের ভোল্টেজ মাল্টিপ্লায়ার এই ক্ষেত্রে আর এম বড় নাকি আর এস বড় একটু বলো তো? মিটারের কয়েলের রেজিস্ট্যান্সটা বড় হবে নাকি সিরিজ মাল্টিপ্লায়ারটা বড় হবে? একটুখানি একটা নিউমেরিক্যাল উদাহরণ দিয়েছি। আর এস অবভিয়াসলি বড় হবে না, আর এস বড়। শান্ট রেজিস্ট্যান্স সবসময় ছোট হয়, আর সিরিজ রেজিস্ট্যান্স যেগুলো অ্যাড করি সে সবসময় বড় হয় মিটারের বেসিক কয়েলের রেজিস্ট্যান্স থেকে। যেমন তোমরা দেখছিলে একটুখানি আগেই বলছিলাম যে টোটাল 500 ভোল্ট মেজার করতে চাচ্ছি আমরা, তার মধ্যে মাত্র 10 ভোল্ট সাপোর্ট দেবে কে, মিটারের বেসিক কয়েল, কারণ এই কয়েলগুলো অনেক সূক্ষ্ম হয়। তোমাকে অনেকবার বলছি যে সেন্সিটিভিটি যাতে বেশি হয় তার জন্য আমাকে কয়েলটাকে সূক্ষ্মভাবে তৈরি করতে হয়, যাতে করে এটার ভর কম থাকে,
ইনার্শিয়া বা জড়তাটা কম থাকে, হ্যাঁ, যাতে করে সে খুব অল্প পরিমাণ টর্ক তৈরি হলেই মুভ করতে পারে। কিন্তু এইটা করতে যে আমাকে আরেক জায়গায় স্যাক্রিফাইস করতে হয়। সেটা কোথায়? ওই যে খুব সূক্ষ্ম যদি তুমি কয়েল ইউজ করো তাহলে সে কিন্তু বেশি ভোল্টেজ বা বেশি কারেন্ট আর উইথস্ট্যান্ড করতে পারবে না। তো এই জন্যই সিরিজ মাল্টিপ্লায়ার, যে বাকি 490 ভোল্ট, যেমন আমরা এখানে একটা উদাহরণের জন্য একটা কথা বলছিলাম, 490 ভোল্ট সাপোর্ট দিতে হবে আর এস কে। তাহলে তোমরা বুঝতে পারতেছো অবশ্যই যে আর এম এর থেকে আর এস টা অবভিয়াসলি বড়। তো এই যে বড় কোনো কিছুকে ছোট কোনো কিছু দিয়ে ভাগ করলে এই ভাগফলটাও গ্রেটার দেন, ভেরি ভেরি গ্রেটার দেন অন হবে, আবার তার সাথে আরো একটা অন যোগ হচ্ছে, তার মানে কি আলটিমেটলি মাল্টিপ্লাইং ফ্যাক্টর ভেরি ভেরি গ্রেটার দেন ওয়ান। ঠিক আমাদের অ্যামিটারের ক্ষেত্রে যেমন ছিল এখানেও তাই। এখন পার্থক্য কোথায় সেটাও তোমরা এখন বুঝতে পারবা। সবকিছু আমরা তোমাদেরকে মিলিয়ে মিলিয়ে বলছি যাতে করে একটা ভালোভাবে পড়বা, বাকিগুলো একটু কম্পেয়ার করে মনে রাখবা। দেখবে যে অ্যামিটারটা ভালোভাবে পড়লে তুমি ভোল্টমিটারটাকে কম্পেয়ার করে করে এই ফর্মুলা সবকিছু তুমি বের করে নিয়ে আসতে পারবা। অ্যামিটারের ক্ষেত্রে আর শান্টের ইকুয়েশন এরকম ছিল, দেখো আর শান্ট ইজ ইকুয়াল টু কি ছিল বলতো? মিটারের রেজিস্ট্যান্সকে এম মাইনাস অন দিয়ে ভাগ করলে শান্ট রেজিস্ট্যান্স পেতাম। আর এখানে এই সেম জিনিস, এই ফর্মুলা থেকে যদি আর এস কে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, হ্যাঁ, নতুন কোনো ফর্মুলা না কিন্তু এটা, জাস্ট এইটা মনে রাখলেই আমাদের সব আমরা বের করতে পারবো যে এম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি বাই স্মল ভি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর এস ওভার আর এম। এখান থেকে যদি তুমি আর এস টাকে বাম হাতে নিয়ে আসো তাহলে কি হবে? মিটারের কয়েলের এম মাইনাস অন গুণ। তার মানে পার্থক্যটা বুঝছো? শান্ট রেজিস্ট্যান্স দেখছো, মিটারের রেজিস্ট্যান্সের এম মাইনাস ওয়ান ভাগের এক ভাগ, আর এখানে এম মাইনাস ওয়ান গুণ বেশি আরো। এই দুইটা ফর্মুলার মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারি আমরা? যেহেতু আমরা জানি আর এস এস ছোট, এই জন্য দেখছো এখানে কিন্তু সেই প্রমাণটা আমরা এখানে পাই। আর আর এস সিরিজ মাল্টিপ্লায়ার সবসময় বড় হয়, সেই প্রমাণটা আমরা এখানে পাচ্ছি। দেখো মিটারের রেজিস্ট্যান্স তার সাথে তুমি যত গুণ করতে চাও, এম গুণ করতে চাইলে এম মাইনাস অন দিয়ে তত গুণ বেশি হয়ে যাচ্ছে আমাদের সিরিজ মাল্টিপ্লায়ারের ম্যাগনিটিউড বা মান। যাই হোক, এখানে আমার মনে হয় না বেশি কথা আর বলা লাগবে। তো এই দুইটা ফর্মুলা মাথায় রাখলেই আমরা সবকিছুই এখান থেকে হিসাব নিকাশ করতে পারবো। তাহলে একই রকম ভাবে আমরা এখানে দুইটা টেকনিক তাহলে দেখি, ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লায়ার। যে ভুলটা তোমরা সবাই করবা বা করো ন্যাচারালি, সেটা কি? সবাই একটু খেয়াল করো। এইখানে আমরা দেখছো সুইচ ইউজ করব, কিন্তু সুইচ ইউজ করার পরেও তুমি যখন একটা জায়গায় কানেকশন করবা, সেই কানেকশনের পরে দেখো তো তোমার মিটারের কয়েলের রেজিস্ট্যান্স আর তোমার সিরিজ মাল্টিপ্লায়ার কিভাবে থাকবে? সিরিজে থাকবে না অবভিয়াসলি। এখানে কি আলাদাভাবে মিটারের কয়েলকে আমি এখানে রাখছি, নাকি সিরিজে যাতে করে আসে তার জন্য দেখছো এই যে সুইচ এই ব্রাঞ্চের সাথে কিন্তু এখানে মিটারের কয়েল সিরিজে আছে। আর অ্যামিটারের ক্ষেত্রে সবাই একটু খেয়াল করো, এই যে দেখছো মিটারের কয়েলটা কিন্তু আলাদা আছে আর এখানে সুইচটা আলাদা, যাতে করে এখানে প্যারালালে আসতো সবাই। কিন্তু এখানে কিন্তু এগুলা সিরিজে আসা লাগবে। এই জন্য কিন্তু আমাদেরকে এটা ঠিক এইভাবে ড্র করতে হবে। এটা একটু কেয়ারফুলি খেয়াল করবে যাতে করে ভুল না হয়। যাই হোক, এখন দেখো তো V1 V2 V3 V4 যে কোনো যে কয়টা রেঞ্জে আমার চাওয়া হোক, আমি আর এস অন কিভাবে বের করব? এম অন মাইনাস অন, তার সাথে কত গুণ হবে? আর এম। এবার মনে করো আরেকটা রেঞ্জ, সেটার জন্য আমরা কিভাবে লিখতে পারি? সিরিজ মাল্টিপ্লায়ার টু কিভাবে হিসাব করতে পারি? সেক্ষেত্রে আমাকে এম টু বের করতে হবে, এম টু মাইনাস অন, তার সাথে কত গুণ হবে? আর এম। সবগুলো ফরমেশন কিন্তু একই। এগুলো আমরা আশা করি সবাই পারবো, কারণ ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লায়ার ইউজ করে এই স্কিমটা খুবই সোজা। এটা কি পারা যাবে এখন? দেখো তো একটু। তোমরা একটু কথা বলো। ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লায়ার এই রিলেটেড যে কোনো ম্যাথমেটিক্স যদি সেট করা হয়, হ্যাঁ, এটার এক্সাম্পল নিচেই আছে। এটা কি পারা যাবে? পারবো আমরা? এটা পারবো আশা করি আমরা সবাই। তোমাদের এই ক্যাপাবিলিটি আছে, এতটুকু পর্যন্ত
মোটামুটি তোমাদেরকে ধরিয়ে দিলে বাকিটুকু অবশ্যই তোমরা পারবা আশা করি। এরপরে যদি কোথাও কোনো কনফিউশন হয় আমি তো আছি, তোমাদেরকে দেখাবো, সমস্যা নেই। এইবার যে জায়গাটা তোমরা ঝামেলায় পড়বা সেই জায়গাটাতে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লায়ার ইউজ করে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। এটা অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা, খুবই সিম্পল। আর যেটা হচ্ছে তোমাদের একটু সমস্যা হতে পারে সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিভাইডার অ্যারেঞ্জমেন্ট। সবাই একটু খেয়াল করো, ইউনিভার্সাল শান্ট যেমন ইউজ করছিলাম একটা মাত্র শান্টের বিভিন্ন পয়েন্ট ইউজ করে করে বিভিন্ন রেঞ্জ, ঠিক অনুরূপ এখানে নামটা একটু আলাদা, পোটেনশিয়াল ডিভাইডার। কারণ কি, ওই যে পোটেনশিয়ালটাকে সে ডিভাইড করে দেয় বিভিন্ন অনুপাতে, এক এক জায়গায় কানেকশন ট্যাপিং পয়েন্ট বের করবা, সেই অনুযায়ী বিভিন্ন রেঞ্জ তুমি এখান থেকে পেতে পারো। তো এই জন্য এখানকার ক্যালকুলেশনের স্কিমটা একটু তোমাদেরকে আমি বলে দিই, অ্যানালিসিসটা কিভাবে করতে হবে, তাহলে আশা করি এটা আমরা পারবো সবাই। তো সবাই একটু খেয়াল করো আমাকে খুব মনোযোগ দিয়ে। এখানে আমাদের মিটারের কয়েল একইভাবে এখানে আছে, সেটার মধ্য দিয়ে আইএম কারেন্ট ফলো হবে, হ্যাঁ, আমাদের টোটালের যে সার্কিটের মধ্য দিয়ে। আর মিটারের কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজ সে সাপোর্ট দেবে সেটা হচ্ছে স্মল ভি, সেটাও এখানে আঁকানো আছে। আর বেসিক মিটারের কয়েলের রেজিস্ট্যান্স আর এম, এগুলো সব আমাদের আগের সাথে মিল আছে। এইবার একটু খেয়াল করো, টোটাল একটা বড় লং একটা রেজিস্ট্যান্স পোটেনশিয়াল ডিভাইডার সহজ কথায় যেটাকে ইউজ করব, তার কোন অংশটুকু কেমন মান আমরা ধরে নিচ্ছি, সব একটু খেয়াল করবো। এতটুকু হচ্ছে আর অন, আর এখান থেকে যে ট্যাপিং পয়েন্টটা বের করলে আমরা রেঞ্জ এক্সটেনশন করে পাবো হচ্ছে ভি অন। বি কেয়ারফুল, যদি এই যে দ্বিতীয় এইখানে এইখানে যদি আমরা কানেক্ট করি, সবাই একটু খেয়াল করো, সেক্ষেত্রে আমাদের আর টু কতটুকু, সবাই একটু ভালোভাবে খেয়াল করবা। এই যে আর অন কতটুকু এখানে লিখছি, আর টু কতটুকু লিখছি, এবং আর থ্রি কতটুকু লিখছি, খুব ভালোভাবে খেয়াল করবা। কিন্তু এমন কিন্তু নয় যে আর টু টোটাল এইখান থেকে এতটুকু, এতটুকু কিন্তু আর টু না। বি কেয়ারফুল, যেটা তোমাদের মিসকনসেপশন হতে পারে সেটাও আমি বলে দিচ্ছি সবকিছু একেবারে। অনুরূপ ভাবে এখানে তুমি যদি কানেক্ট করো তাহলে রেঞ্জ পাবা ভি থ্রি, আলটিমেটলি এখানে কানেক্ট করলে রেঞ্জ পাবো হচ্ছে ভি ফোর। আচ্ছা, এতটুকু যদি আমরা ফিগার থেকে দেখে এখন আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো কিভাবে আসছে একটু দেখি, তাহলে আমরা সবাই বুঝতে পারবো। সবাই খুব ভালোভাবে খেয়াল করো, আর ওয়ান, আর ওয়ান কতটুকু, এইটা আমরা কিভাবে বের করবো? ফার্স্ট একটু দেখে নাও, দুইটা দেখলেই বাকিগুলো সবকিছু আমরা বুঝে যাবো। এখন আর ওয়ান বের করতে গেলে আমাদের স্কিম কি আছে হাতে বলো তো? এই যে টোটাল এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বের করব, করে সেখান থেকে আর এম বাদ দিয়ে দিব, তাহলে কি পেয়ে যাবো বলো তো? আর ওয়ান পাবো না? পাওয়া যাবে? টোটাল এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সটুকু বের করলে তুমি, বের করে সেখান থেকে আর এম বাদ দিয়ে দিলে, তাহলে কি এইটুকু রেজিস্ট্যান্স আর এম, সরি আর অন তুমি পেয়ে যাবে। সেটাই করা হচ্ছে, একটু দেখো তো। বলো তো এই টোটাল এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত? এক নাম্বার পয়েন্টে কানেকশনের জন্য এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত বলো তো? এই যে ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কিভাবে পাবা তুমি? ভি অন কে কি দিয়ে ভাগ করবো বলো? আইএম, এই সার্কিটটা কি কারেন্ট ফলো হচ্ছে? আইএম। তো ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করলে টোটাল ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স পাওয়া যায়, টোটাল রেজিস্ট্যান্স। তো সেটাই করা হচ্ছে, সবাই একটু খেয়াল করো লেফট হ্যান্ড সাইডে এখানে ভি অন ডিভাইডেড বাই আইএম, তার মানে কি টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি আমি। এরপরের কাজ কি, আর অন যেহেতু ফাইন্ড আউট করতে চাই, তাহলে টোটাল রেজিস্ট্যান্স থেকে আর এম বিয়োগ করবো। এই জন্য দেখো ভি অন ডিভাইডেড বাই আইএম মাইনাস আর এম। এটা কি বুঝতে পারছো সবাই? এটা কি সবাই বুঝতে পারছো এতটুকু? জি এরপর দেখো রিয়ারেঞ্জ করা, মান বসিয়ে কাটাকাটি করা। দেখো ভিয়ন ওপরে ছিল, ভিয়ন থাকলো, আইএম এর জায়গায় কি বসাচ্ছি? স্মল কারেন্ট আইএম। এই আইএম কে আবার তুমি কিভাবে লিখতে পারো বলো তো? স্মল ভি ডিভাইডেড বাই আর এম, এটা কি লেখা যাবে? এই যে এই ব্রাঞ্চের কারেন্ট, এটাকে আমি শুধু এতটুকু ব্রাঞ্চ ইউজ করে লিখতে চাচ্ছি। এতটুকুর ভোল্টেজ ড্রপ কি? স্মল ভি। এতটুকুর রেজিস্ট্যান্স কি?
আর এম, সেটা দিলেও তো আমি কি পেয়ে যাব, আইএম পেয়ে যাব। এই জন্য এই আইএম এর জায়গায় স্মল ভি ওভার আর এম এটা দিয়ে রিপ্লেস করা হয়েছে। এরপরে রিঅ্যারেঞ্জ করে ফাইনাল ফর্মটা একটু দেখো। প্রথমটার জন্য একেবারে ওই যে ইন্ডিভিজুয়াল শান্টের যে ফর্মুলা, বেসিক ফর্মুলা, সেটার সাথে মিল আছে, একটু সবাই খেয়াল করো। এম ওয়ান মাইনাস অন তার সাথে আর এম গুণ, পার্থক্য আসবে কোথা থেকে, দ্বিতীয় কেস থেকে। আর টু বের করার জন্য আমাকে এখন সেম জিনিস আমাকে কনসিডার করতে হবে। এখন আমার কানেকশন কোথায় আছে, ট্যাপিং পয়েন্ট 2 নাম্বার পজিশন। দেখো তো এখন আমার কানেকশন কোথায় আছে বলো, এখন আমার সার্কিট কিন্তু এইটা, এই যে এইখানতে, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের টোটাল সার্কিট। এখন সবাই খেয়াল করবে, এখানে এখন কানেকশন আছে। এখন আমি আর টু এর মান কিভাবে ফাইন্ড আউট করতে পারি, তাহলে কি একই জিনিস, কি করবো এখন বলো তো, ভি টু কে আইএম দিয়ে ভাগ করলে যে টোটাল এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স সবটুকু আমরা পেয়ে যাব। সেখান থেকে আর এমও বাদ দিতে হবে, আবার আর ওয়ানও বাদ দিতে হবে, তাহলে তুমি আর টু ফাইন্ড আউট করতে পারবে। সেটাই করা হয়েছে, দেখো ভি টু তাকে আইএম দ্বারা ভাগ করলাম, টোটাল ব্রাঞ্চের রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। সেখান থেকে আবার আর এমও বাদ দিচ্ছি, মাইনাস আর ওয়ানও বাদ দিচ্ছি, তাহলে আমরা আর টু এর মানটা পেয়ে যাবো। রিঅ্যারেঞ্জ করে ফাইনাল ফর্মটা একটু দেখো তো, এই যে খেয়াল করো, এখান থেকে শর্টকাট তোমাদেরকে আমি বলে দিব কিভাবে মনে রাখা যায়। যেমন আর টু যখন নেওয়া হবে তখন দেখছো এম টু তার নিজের ক্ষেত্রে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, সেখান থেকে এম টু থেকে কি করতে হবে, এম ওয়ানটাকে বাদ দিতে হবে, এক কম হয়ে বিয়োগ হবে, তার সাথে কি হবে, আর এমটা গুণ হবে। যখন তুমি আর ওয়ান নেবা তখন তো এম ওয়ান আসলো, আর এম ওয়ানের থেকে তো ছোট কোনো কিছু সম্ভব না, তাহলে এক বিয়োগ হবে, এর সাথে আর এম গুণ হবে। আর থ্রি ম্যাথমেটিক্স না করেই কি হবে বলতে পারবা, এই যে অ্যানালজি, এই যে মিল, এটাকে বজায় রেখে আমরা কি লিখতে পারবো, এম থ্রি মাইনাস এম টু তার সাথে কত গুণ হবে, আর এম। যদি আর ফোর এর জন্য লিখতে চাইতাম তাহলে কি লিখতাম, এম ফোর মাইনাস এম থ্রি তার সাথে কত গুণ হবে, আর এম। তো এইগুলো এখানে কিন্তু লেখা আছে, বাকি জিনিসগুলো এগুলোকে প্র্যাকটিস করলে পারা যাবে, এই ফর্মুলেশনে লেখা যাবে। এই সার্কিট এভাবে নিজে ড্র করে, যদি কখনো তোমাদের কাছে থিওরি জানতে চাইলাম, যদি ম্যাথমেটিক্স করতে বললাম না, বললাম কিভাবে পোটেনশিয়াল ডিভাইডার অ্যারেঞ্জমেন্ট ইউজ করে আমরা মাল্টি রেঞ্জ ভোল্টমিটার ডিজাইন করতে পারি, তুমি ডেসক্রাইব করো। তো তুমি এরকম একটা সার্কিট আঁকিয়ে এরকম ভাবে আমাকে বলে দিতে পারবা না যে এইগুলো এরকম ভাবে ক্যালকুলেশন করতে পারি, এইগুলো আমরা এইভাবে ডিজাইন করতে পারি। জি পারা স্যার, যাবে? পারবো। আশা করি পারবা, কারণ এখানে দেখো নতুন কোনো কিছুই না। তোমাদেরকে প্রথমেই বলছিলাম, ক্লাসের প্রথমে একেবারে শুরুতে, যে দেখবা যে ঘুরে ফিরে আমরা এখানে আগের যে প্রিন্সিপাল গুলো শিখে আসছি, যে ছোট ছোট সূত্র, বিভিন্ন থিওরেম, সেগুলো আমরা বিভিন্ন কেসে এখানে অ্যাপ্লাই করবো। দেখো এখানে সার্কিটের সেই ভোল্টেজ ডিভাইডার, হ্যাঁ এই সবগুলাই আমরা এখানে ইউজ করছি, নতুন কোনো কিছুই কিন্তু এখানে জটিল কোনো কিছুই নাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভোল্টেজ ডিভাইডার অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা কিভাবে মাল্টি রেঞ্জের ভোল্টমিটার পেতে পারি, এখান থেকে আমরা এটা দেখে ফেললাম। তো এই যে এক্সাম্পল 8.11, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লায়ার ইউজ করে মাল্টি রেঞ্জ ভোল্টমিটার ডিজাইন। এটা এখান থেকে তোমরা প্র্যাকটিস করবা। একই সাথে এখানে দেখবা যে পোটেনশিয়াল ডিভাইডার অ্যারেঞ্জমেন্টের জন্য ডিরেক্ট দেখছে এখানে উল্লেখ করে দিয়েছে ওরা। তাহলে এটা কিন্তু আমাকে অবশ্যই পোটেনশিয়াল ডিভাইডার অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করে করতে হবে। দেখো তো ফর্মুলাগুলো চেনা চেনা লাগে, এই দিকে একটু তাকাও। যদি বলো যে হ্যাঁ এটা আমরা নিজেরা পারবো, তাহলে আমি সামনে মুভ করব। ম্যাথমেটিক্সটা করবা হাতে কলমে, থিওরিটা পড়ে তখন দেখবা যে এই 100% তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, যে কিভাবে অ্যাপ্লিকেশন হবে, কিভাবে ডিজাইন গুলো হবে। এই পারা যাবে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। একটা জিনিস কিন্তু এখানে কনফিউজড হবে, এই কাজ কিন্তু তোমাদেরকে আমি পরীক্ষায় দিয়ে দিতে পারি। একই ম্যাথমেটিক্স সেট করব, করে একই সাথে ভোল্টমিটারের ম্যাথমেটিক্সও কিন্তু একটা দিয়েই হয়ে যাবে, আবার অ্যামিটারের ম্যাথমেটিক্সও একটা ম্যাথমেটিক্স দিয়েও সেট করা যাবে। যেমন কি, এটা একটু বলে দিই তোমাদেরকে। এ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট গিভস এ ফুল স্কেল ডিফ্লেকশন অফ 10 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এটা কিসের মান দ্রুত বলবা, ফুল স্কেল ডিফ্লেকশন বলছে, তাহলে 10 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে আইএম এর মান এটা, আইএম বা আইএফএস যেটাই বলো। হোয়েন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স
অ্যাক্রস ইটস টার্মিনাল ইজ 100 মিলিভোল্ট, এটার কিসের মান? স্মল এম এর মান না, সরি স্মল ভি এর মান না এটা? যে তোমার বেসিক মিটারের কয়েলের অ্যাক্রসে কত ভোল্টেজ সে সাপোর্ট দিতে পারে সেইটা বলে দিল এরা। ক্যালকুলেট, এর আগে কি বলছে দেখো প্রথমে, দ্য শান্ট রেজিস্ট্যান্স, তাহলে আর এস এইচ ফাইন্ড আউট করতে বলছে ফর এ ফুল স্কেল ডিফ্লেকশন করেসপন্ডিং টু 100 অ্যাম্পিয়ার। তার মানে কি 100 অ্যাম্পিয়ার যদি তুমি মেজার করতে চাও, তাহলে এখানে আমাদের রেঞ্জ এক্সটেনশন করে 100 অ্যাম্পিয়ার করতে বলছে কিন্তু। তার জন্য আর এস এইচ কত হবে সেটা বের করো। তো এটা কি আমাদের জন্য কোনো বিষয় এখন? ম্যাথমেটিক্স করা লাগবে? এখানে দেখো রাফের মধ্যে আমরা অ্যান্সার বের করে ফেলবো। কি করব ফার্স্ট বলো? আমাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করতে হয়, আই বাই আইএম, কত গুণ বেশি আমি রেঞ্জ এক্সটেন্ড করতে চাই। তো আইএম এর মান 10 মিলি অ্যাম্পিয়ার, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর আই এর মান কত এখন বলো? 100 করতে চাই আমরা। 10 মিলি অ্যাম্পিয়ার আর কোথায় 100 অ্যাম্পিয়ার, অনেক ডিফারেন্স কিন্তু। এখান থেকে তুমি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা বের করে নিয়ে এরপরে শান্ট রেজিস্ট্যান্স কত লাগবে এটা আমরা খুব দ্রুতই বের করে ফেলতে পারি না? আর এম ডিভাইডেড বাই এম মাইনাস 1। আর এম এর মান কত? দেখি কেমন বুদ্ধি, বলো। আর এম এর মান কত? কিভাবে বের করবো? ওরা আমাদেরকে আর এম এর মান কিন্তু ডিরেক্ট বলে দেয় নাই। এটা এতক্ষণ লাগবে বলতে? স্যার আই এম আর স্মল ভি থেকে বের করে নেবো স্যার। হ্যাঁ, একদমই তাই। এখানে তো আছেও, এখানে দেখলেও বুঝতে পারবা। এই স্মল ভি ইজ ইকুয়াল টু কি? আই এম আর এম। স্মল ভিও বলে দিছে, আই এম ও বলে দিছে, তাহলে এইখান থেকে এই দুটো ভাগ করে আমরা আর এমটা বের করে নিয়ে সেই আর এম এর মান এখানে ইনপুট দিব। আর এম এর মান তো অলরেডি আমরা ক্যালকুলেট করে ফেলছি, এখানে ইনপুট দিলেই আমাদের 100 অ্যাম্পিয়ার রেঞ্জের জন্য আমাদের শান্টের মান কত এটা আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। তাহলে দেখছো এ নাম্বার কোশ্চেন আমরা এখানেই রেডিলি সলভ করে ফেলছি। বি নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, দ্য সিরিজ রেজিস্ট্যান্স ফর ফুল স্কেল রিডিং উইথ 1000 ভোল্ট। তার মানে কি, এখন তোমাকে বলছে যদি আমি ওই সেম কয়েল ইউজ করে আমি 1000 ভোল্ট মেজার করতে চাই ভোল্ট মিটার হিসেবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে সিরিজে কত রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমাদের এটা কি আমাদের জন্য কোনো কিছু এখন কোনো বিষয়? এম এর মান বের করব, তাহলে কি হবে? ক্যাপিটাল ভি ওভার স্মল ভি। স্মল ভি এর মান ওরা বলে দিয়েছে 100 মিলিভোল্ট, আর ক্যাপিটাল ভি এর মান 1000। এম এর মান বের করে ফেলছি। এখন তুমি জানো আর এস এর মান কিভাবে বের করতে হয়? মিটারের কয়েলের রেজিস্ট্যান্সের এম মাইনাস 1 গুণিতক। তাহলে আর এম এর মান অলরেডি আমরা এর আগের ম্যাথমেটিক্সে ফাইন্ড আউট করে ফেলছি, যার উপর 10 ওহম। তাহলে 10 এর সাথে কত গুণ হবে? এখান থেকে এম এর মানটা এখানে ইনপুট দিবা তুমি, তাহলে শেষ। তাহলে সেম ম্যাথমেটিক্স দিয়েই কিন্তু আমাদের অ্যামিটারের নলেজও চেকিং হয়ে যাবে, ভোল্ট মিটারের নলেজটাও চেকিং হয়ে যাবে। হ্যাঁ, এরকম ব্লেন্ড করেও কিন্তু ম্যাথমেটিক্স সেট করা হতে পারে, তোমরা কিন্তু কোনোভাবেই কনফিউজড হবে না, মুখস্থ করবে না কোনো কিছু। হ্যাঁ, সিস্টেম শিখবা, নিয়ম শিখবা, তাহলে তোমাকে যেভাবেই ঘুরে ফিরে এক্সামিনার যাই করুক না কেন তোমাকে কোনোভাবেই পরাস্ত করতে পারবে না। আর তোমাদেরকে আমি এই লেভেলটাই অর্জন করানোর চেষ্টা করছি, আর কিছুই না। স্যার ওখানে আর একটা কোশ্চেন ছিল স্যার, পাওয়ার ডিসিপেশন। ও হ্যাঁ, পাওয়ার ডিসিপেশন। এই তো পাওয়ার ডিসিপেশন আমাদের জন্য কোনো বিষয়? পি ইজ ইকুয়াল টু কি? ভিআই। ওই কয়েলের এক ক্রসে কত পাওয়ার ডিসিপেট হবে এটাও তোমাকে একটু বলে দিতে বলছে। তো তুমি এই পাওয়ার ডিসিপেশন ভোল্টেজ আর কারেন্ট গুণ করে করে বের করে দিতে পারবা না? জি এটা স্যার। বলবো না, এটা তোমরা নিজেরাই পারবা। আশা করি। তো যাই হোক, তাহলে সবাই একটু খেয়াল করো যে এই যে পিএমএমসির 4 নাম্বার, এটা টাইটেল কি ছিল? লেকচার 4-এর 1। এটা কিন্তু আমরা 100% মোটামুটি কমপ্লিট করে ফেললাম। এখন আমরা একটু সিটিপিটি নিয়ে পড়াশোনা করব, খুব ইন্টারেস্টিং এবং খুবই সহজ একটা টপিক। আচ্ছা, তো এই পর্যন্ত কারোর কোথাও কোনো কোশ্চেন আছে? কোনো কনফিউশন থাকলে তোমরা বলতে পারো, না হলে আমরা এখন সিটিপিটি নিয়ে আমরা পড়াশোনা শুরু করবো। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কাদের বলে বলতে পারবা?
পাওয়ার ট্রান্সফরমার আর ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার এদের মধ্যে পার্থক্য কি বলতে পারবা? আমরা এই যে সাবস্টেশনে যে আমরা যে ট্রান্সফরমার গুলো ইউজ করি, হুম, আমাদের এই যে লেকের পাশে এই যে সাবস্টেশন তোমরা দেখছো না, ভিজিট করছো এই জায়গাটা, বা অন্য কোনো সাবস্টেশন ভিজিট করছো? জি স্যার। আচ্ছা, এখন ওইগুলো কিন্তু পাওয়ার ট্রান্সফরমার যেগুলো তোমরা মেইনলি দেখছো। হুম, আর ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কাদেরকে বলি আমরা? সিটি, পিটি, এরা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। তো এই যে সিটিপিটির সাথে আমাদের পাওয়ার ট্রান্সফরমারের মেইন ডিফারেন্সটা কি বলতে পারবা? পাওয়ার ট্রান্সফরমারকে কেনই বা পাওয়ার ট্রান্সফরমার বলা হয়? তারা কিন্তু মেইনলি তাদের কাজ কি? পাওয়ার ট্রান্সফরমারের মেইন কাজ হচ্ছে কিন্তু পাওয়ারটাকে ট্রান্সফার করা। বাল্ক পাওয়ার, অনেক বড় মানের পাওয়ার নিয়ে তারা কাজ করে। হুম, তাদের ইনপুটে একটা পাওয়ার দেওয়া হয় প্রাইমারিতে, সেকেন্ডারিতে কিন্তু সেটাকে তারা ভোল্টেজ হয় আপ করে, নাহলে ভোল্টেজটাকে ডাউন করে, কিন্তু হিউজ পরিমাণ লোড কিন্তু তাদেরকে বেয়ার করা লাগে। যেমন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে কি হয়, একটা ট্রান্সফরমার পুরো একটা গ্রাম বা পুরো একটা লোকালিটি তাকে সাপোর্ট দিতে হয় না, হয় কি না? তার মানে তার কয়েলের মধ্য দিয়ে ওই যে পুরা মনে করো যে একটা গ্রাম বলো বা একটা পুরো একটা লোকালিটি বলো, বা একটা কমিউনিটি, তাদের সম্পূর্ণ লোড যে টোটাল কারেন্ট, সেই কারেন্টটাকে কি এই যে প্রত্যেক কয়েলের মধ্য দিয়ে ওই ওই কারেন্টটাকে সাপোর্ট দিতে হয় না, হয় কি না? তার মানে কি সেকেন্ডারিতে লোড কানেক্টেড থাকে পাওয়ার ট্রান্সফরমার গুলোর, হ্যাঁ, হিউজ পাওয়ার তাকে ডেলিভারি দেওয়া লাগে। এবং পাওয়ার ডেলিভারি দিতে গেলে যে কারেন্ট, সেই কারেন্ট কিন্তু অবভিয়াসলি তোমার এই কয়েলের মধ্য দিয়ে টোটাল কারেন্টটা কিন্তু এই টাইম সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে অবশ্যই আমাকে ফলো করাইতে হবে। কারণ কি, অবশ্যই আমার ক্লোজ লুপ লাগবে, না হলে কিন্তু আমার কারেন্ট ফলো হবে না। হুম, কিন্তু আমরা এখন দেখব সিটিপিটি এর সেকেন্ডারিতে তারা কিন্তু কোনো লোডকে তারা সাপ্লাই দিবে না। সেখানে থাকবে কি একটা মেজারিং মিটার, একটা অ্যামিটার থাকবে কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে, আর পোটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা থাকবে ভোল্ট মিটার। শুধুমাত্র এই যে ওয়্যারের যে লস, এই যে উইন্ডিং এর যে লস, এই লসটুকু উইথস্ট্যান্ড করতে পারলেই হবে। এছাড়া কিন্তু তার অন্য কোনো পাওয়ার হ্যান্ডেল করা তার দরকার হয় না। হুম, এগুলোকে আমরা দুইটা কাজে ইউজ করি, এখনই দেখবো আমরা। একটা কাজ হচ্ছে রেঞ্জ এক্সটেনশন, একটা কাজ হচ্ছে প্রোটেকশন সার্কিটে তারা আইসোলেশনের কাজ করে। পার্থক্যগুলো আমরা বুঝবো। তো ইনস্ট্রুমেন্টেশন পারপাজে এই ট্রান্সফরমার গুলোকে ইউজ করা হয়, এই জন্য এদেরকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে। ইনস্ট্রুমেন্টেশন তোমরা বোঝো, যে কোনো মেজারিং সেট আপ বা কোনো অ্যারেঞ্জমেন্ট করতে গেলে আমাদের এই ট্রান্সফরমার গুলো প্রয়োজন হয়, এই জন্য এদেরকে আমরা বলি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। আর পাওয়ার ট্রান্সফরমার কিন্তু পাওয়ার আপ ডাউন করতে, অর্থাৎ পাওয়ার আপ ডাউন না, মানে ভোল্টেজটা আপ ডাউন করতে এবং পাওয়ার ডেলিভারি দিতে, পাওয়ার ট্রান্সফার করতে পাওয়ার ট্রান্সফরমার ইউজ করা হয়। তো যাই হোক, একটু কনসেপ্ট আমরা আগেই দিয়ে দিলাম, এখন হচ্ছে আমরা এখান থেকে একটু পড়লে তোমরা এটা 100% বুঝতে পারবা। তো আমি আশা করব আজকের ক্লাসের পর থেকে মোটামুটি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার নিয়ে যে কোনো বেসিক কোশ্চেনের অ্যান্সার যেভাবেই করা হোক না কেন আমরা সবাই অ্যান্সার দিতে পারবো, মৌখিকভাবে হোক বা লিখিতভাবে হোক, যাই হোক। তো সবাই একটু খেয়াল করো, ইন্ট্রোডাকশনে কি বলছে? called instrument transformer as they are mainly used for instrumentation. ইনস্ট্রুমেন্টেশন পারপাজে তাদেরকে মেইনলি ইউজ করা হয়, এজন্য এদেরকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলা হয়। অফ দ্য মেজারমেন্ট অফ হাই পাওয়ার সিস্টেম প্যারামিটার, তাহলে হাই পাওয়ার সিস্টেম প্যারামিটার গুলোকে মেজার করার জন্য ইনস্ট্রুমেন্টেশন পারপাজে এই ট্রান্সফরমার গুলোকে ইউজ করা হয়। তো হাই পাওয়ার সিস্টেমের প্যারামিটার গুলো কি কি হতে পারে? ইট মে বি ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি, পাওয়ার ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি, যে কোনো কিছু হতে পারে। তো এই যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার গুলোকে দুইটা কাজে মেইনলি আমরা ব্যবহার করি, একটা হচ্ছে মেজারিং পারপাজে, আর একটা হচ্ছে আইসোলেশন পারপাজ, যেটা আমরা বলবো বিস্তারিত। তো ফার্স্ট একটা দেখো অ্যাপ্লিকেশন বলা আছে, ইউজড টু স্টেপ ডাউন দ্য ভোল্টেজ অর কারেন্ট টু বি মেজার্ড। তো যে ভোল্টেজ বা কারেন্টটাকে তুমি মেজার করতে চাও, হাই ভোল্টেজ হাই কারেন্ট, সেটাকে স্টেপ ডাউন করতে ব্যবহার করা হয়। হ্যাঁ, এখানে কিন্তু পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা বলতাম স্টেপ ডাউন অর স্টেপ আপ, এখানে কিন্তু অপশনই নাই, অনলি স্টেপ ডাউন, অনলি স্টেপ ডাউন, মাথায় রাখবা। কারণ কি, দেখো তুমি সে মনে করো যে 50 কিলো ভোল্ট বা 1000 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করবা। তো এই যে 50 কিলো ভোল্টের ভোল্ট মিটার বা 1000 অ্যাম্পিয়ার মেজার করতে পারে এমন অ্যামিটার কি তোমার কাছে অ্যাভেলেবল? এগুলো কি তৈরি করা ফিজিবল? না স্যার। এগুলো তৈরি করাটা কিন্তু ফিজিবল না। আর যদি তৈরিও করা সম্ভব হয়, তাহলে কিন্তু এগুলার
ভলিউম অনেক বড় হয়ে যাবে, ওয়েট হবে অনেক বেশি, ওয়েট না বলে মাস বলা উচিত, ভরটা হবে অনেক বেশি। তার সাথে আরো সমস্যা আছে, সেটা হচ্ছে কস্ট, অনেক বেশি কস্ট পড়ে যাবে। হুম, এই জন্য আমরা চাই আমাদের কাছে যে 5 অ্যাম্পিয়ার রেঞ্জের অ্যামিটার আছে সেইটা দিয়েই আমি এই 1000 অ্যাম্পিয়ার বলো, 10,000 অ্যাম্পিয়ারের কারেন্ট বলে এগুলো মেজার করে ফেলবো। আবার আমাদের কাছে যে নর্মাল, তারপর 220 ভোল্ট রেঞ্জের যে ভোল্ট মিটার আছে সেটা দিয়েই 50 কিলো ভোল্ট বলো বা 1000 কিলোভোল্ট যাই বলো, এটা আমরা মেজার করে ফেলবো। তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে? ওই যে একটা পোটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ করে এই হাই ভোল্টেজকে আমরা লো ভোল্টেজে কনভার্ট করে সেকেন্ডারিতে, তখন আমরা এই যে লো ভোল্টেজ রেটিং এর ভোল্ট মিটার আমি সেকেন্ডারিতে কানেক্ট করতে পারবো। একইভাবে কারেন্টকে স্টেপ ডাউন করে আমি লোয়ার রেঞ্জে নিয়ে এসে সেখানে একটা 5 অ্যাম্পিয়ারের অ্যামিটার ইনসার্ট করে আমরা কারেন্টটাকে মেজার করে ফেলবো। তো তোমাদের এখন মনে করতে থাকতে পারে যে স্যার আমরা মেজার করবো তো অনেক বড় ভ্যালু, সেকেন্ডারিতে তো ভ্যালুগুলো ছোট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল ভ্যালু আমি কিভাবে পাবো? তাহলে ওই একই ব্যাপার, মাল্টিপ্লাইং ফ্যাক্টরের মতো এরকম একটা ব্যাপার স্যাপার তোমার কাছে থাকবে, যেটা দিয়ে মাল্টিপ্লাই করে তুমি অ্যাকচুয়াল ভোল্টেজ আর অ্যাকচুয়াল কারেন্টটাকে তুমি ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারবে। হুম, এই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এই জন্য আমরা অলওয়েজ কি বলবো, স্টেপ ডাউন মেজারমেন্ট পারপাজে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার গুলো অলওয়েজ ভোল্টেজ আর কারেন্টকে স্টেপ ডাউন করতে ব্যবহার করা হবে। তাহলে অ্যাকচুয়াল মেজারমেন্ট তখন আমি কি দিয়ে করতে পারবো? আমাদের কাছে যে নর্মাল ভোল্ট মিটার, অ্যামিটার, ওয়াট মিটার আছে, এনার্জি মিটার আছে, এগুলো দিয়ে আমরা কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি যে কোনো কিছু আমরা এখান থেকে মেজার করে ফেলতে পারবো। এইবার আরেকটা মেইন অ্যাপ্লিকেশন কি বলা হচ্ছে, প্রোটেকশন সার্কিটে। যেমন কি ওভার কারেন্ট, আন্ডার ভোল্টেজ, আর্থ ফল্ট, and various kinds of other delays। তোমাদের যদি মনে থাকে, তোমরা হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশনে তোমরা বিভিন্ন রকম প্রোটেকশন স্কিম পড়ে আসছো না? মনে আছে একটু একটু? জি স্যার। এরপরে ডিফারেন্সিয়াল প্রোটেকশন মনে আছে একটু একটু? ডিফারেন্সিয়াল প্রোটেকশন। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এখন দেখো যে প্রোটেকশন সার্কিটে তোমাদের যদি মনে থাকে, এমন কোন প্রোটেকশন সার্কিট কি তোমরা ডিজাইন করছিলা বা ড্র করছিলা যেখানে সিটি থাকতো না বা পিটি থাকতো না? সিটি পিটি ইউজ করছিলা, মনে আছে একটু একটু? জি স্যার, ইউজ দেখো, করছি। এখনই তোমাদেরকে দেখাচ্ছি। তো খেয়াল করো, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার মেইনলি দুই প্রকার, কারেন্ট ট্রান্সফরমার, যেটা সংক্ষেপে সিটি, আর পোটেনশিয়াল ট্রান্সফরমার সংক্ষেপে বলবো আমরা পিটি। তাহলে কারেন্ট ট্রান্সফরমার কি কাজে ইউজ হবে? ইউজ টু ট্রান্সফর্ম হাই কারেন্ট অফ এ পাওয়ার লাইন টু এ লোয়ার ভ্যালু সুইটেবল ফর ডিরেক্ট কানেকশন টু অ্যান এসি এমিটার। অনুরূপভাবে পোটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ টু ট্রান্সফর্ম হাই ভোল্টেজ of a power line to a lower value suitable for direct connection to an AC voltmeter obviously। তাহলে এখান থেকে আমাদের এটা আমরা খুব সহজে বুঝে ফেললাম। এইবার খেয়াল করো, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের ফাংশন কি? এটা দুইটা ইম্পর্টেন্ট ফাংশন এরা পারফর্ম করে, যেটা অলরেডি আমরা এখানে বলে ফেলছি। তো এই দুইটা কথাকে আবার একটু আরো ওয়েল অর্গানাইজড ওয়েতে এখানে বলা হচ্ছে। খেয়াল করো, এক্সটেন্ড দ্য রেঞ্জ অফ এসি মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে এসি মেজারিং ইনস্ট্রুমেন্টের রেঞ্জ আমরা কিভাবে এক্সটেন্ড করতে পারি? আজকে যেমন আমরা ডিসি এমিটার, ডিসি ভোল্ট মিটারের রেঞ্জ এক্সটেনশন দেখলাম না, এসি ইনস্ট্রুমেন্ট গুলোর রেঞ্জ তুমি কিভাবে এক্সটেন্ড করবা? হ্যাঁ, এইটার একটা পদ্ধতি কি, সিটি পিটি ইউজ করা এসি মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। খুব ভালোভাবে খেয়াল করবা। দেখো বলছে সিমিলার টু দ্য শান্ট অর দ্য মাল্টিপ্লায়ার রেজিস্টরস দ্যাট এক্সটেন্ডস দ্য রেঞ্জ অফ এ ডিসি মিটার। তো ডিসি মিটারের ক্ষেত্রে যেমন শান্ট অর সিরিজ মাল্টিপ্লায়ার দিয়ে তুমি রেঞ্জ এক্সটেন্ড করছিলে, ঠিক একইভাবে এসি মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এই যে আমাদের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইউজ করে আমরা রেঞ্জ এক্সটেন্ড করতে পারবো। যেমন কি মাত্র একটা উদাহরণ দিলাম না, রেঞ্জ কি এক্সটেন্ড করা গেল নাকি গেল না বলো তো? রেঞ্জ এক্সটেনশন হচ্ছে না? যে 5 অ্যাম্পিয়ারের মিটার দিয়ে তুমি 1000 অ্যাম্পিয়ার, 10,000 অ্যাম্পিয়ার, 50,000 অ্যাম্পিয়ারের কারেন্টও মেপে ফেলতে পারছো। একইভাবে তুমি 220 ভোল্ট রেঞ্জের ভোল্টমিটার ইউজ করে তুমি হাজার হাজার রেঞ্জের ভোল্টেজের ভ্যালুকে তুমি মেজার করে ফেলতে পারছো। তার মানে কি অবশ্যই রেঞ্জ এক্সটেনশন হচ্ছে। কিভাবে হচ্ছে এটা তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলেও সামনে আরো 100% ক্লিয়ার হবে আশা করি। তাহলে একটা কাজ হচ্ছে রেঞ্জ এক্সটেনশন। এরপর একটা কাজ কি বলো,
সার্ভ টু আইসোলেট দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট ফ্রম হাই ভোল্টেজ পাওয়ার লাইন। সবাই একটু খেয়াল করো, পাওয়ার লাইন মনে করো অনেক হাই ভোল্টেজ বা হাই পাওয়ার। তো আমাদের কন্ট্রোলিং সার্কিট গুলা কেমন হয় বলতো? ইলেকট্রনিক সার্কিট না, লো পাওয়ারে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 5 ভোল্টে কাজ করে। ইলেকট্রনিক যে কন্ট্রোল সার্কিট, এগুলো কি হয়? লো পাওয়ারের সার্কিট হয় না? যেগুলো সুইচ দিয়ে আমরা কন্ট্রোল রুমে বসে, বা তোমরা তো দেখছো যে কোনো সাবস্টেশনে গেলেও তোমরা দেখছো যে একটা কন্ট্রোল রুম থাকে, সেখানে সুইচ দিয়ে আমরা সব অপারেশন কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে এই যে আমাদের কন্ট্রোলিং সার্কিট, এটাকে আমাদের হাই ভোল্টেজ বা হাই পাওয়ার লাইনের সাথে ডিরেক্ট যদি ইলেকট্রিক্যাল কানেকশন থাকে, তাহলে কি এগুলো আমাদের জন্য ডেঞ্জারাস না? কখনো যদি হাই ভোল্টেজ কোনো স্পার্ক বা হাই কারেন্ট, হ্যাঁ, যদি আমাদের কন্ট্রোলিং সার্কিটের দিকে কখনো মেইন সার্কিট থেকে ইনজেক্ট হয়, তাহলে কি হবে? আমাদের এই যে ইলেকট্রনিক সার্কিট, লো পাওয়ার সার্কিট, ট্রানজিস্টর, ছোট ছোট ডায়োড, এইসব দিয়েই তো এগুলো তৈরি। তো এটা কি পুরো ছাই হয়ে যাবে না এক নিমেষে? যাবে কিনা? জি স্যার। তো এই জন্য আমরা চাই যে আমাদের ইনস্ট্রুমেন্ট প্যানেল বা কন্ট্রোলিং প্যানেলকে সেফটি হ্যাজার্ড এগুলো বিবেচনা করে আমরা কি করি? অলওয়েজ হাই পাওয়ার বা হাই ভোল্টেজ লাইন থেকে এদেরকে আইসোলেট করে রাখতে চাই। মেকানিক্যাল কানেকশন থাকলেও যেন কোনো ইলেকট্রিক্যাল কানেকশন ডিরেক্ট না থাকে, এটা আমরা চাই। তো তোমাদেরকে ছোট্ট করে আমি একটু বলি, তোমাদের এই যে ট্রিপ সার্কিট মনে আছে তোমাদের? মনে করো এখানে একটা প্রোটেকশন দিব এই ব্রাঞ্চে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাস বার, মনে পড়বে তোমাদের আশা করি। এখানে একটা কি বসাবো আমরা? সার্কিট ব্রেকার। আর সার্কিট ব্রেকার ইউজ করতে গেলে অবভিয়াসলি আমাকে কি ইউজ করা লাগে? এই যে দেখছো, এই হচ্ছে কিন্তু সিটি। আর সিটির সেকেন্ডারিতে কি থাকে বলো? সিটির সেকেন্ডারিতে এখন তোমরা দেখি, আমি এটা কমপ্লিট করি, দেখি তোমাদের মনে পড়ে কি। এটা হচ্ছে আমাদের ট্রিপ সার্কিট, আর এটা হচ্ছে আমাদের ট্রিপ কয়েল থাকবে এখানে। আচ্ছা ওয়েট, এটা হচ্ছে আমাদের এখন দেখো, এটা হচ্ছে সে এইখানে একটা ফল্ট হলো, এখানে একটা ফল্ট হয়েছে, কিভাবে ডিটেক্ট করবে? এইখানে ফল্ট হইলে কি হবে? একটা হাই কারেন্ট ফ্লো হচ্ছে না আমার এই ব্রাঞ্চে বাসবার থেকে, তাহলে এটাকে সে কিভাবে সেন্স করবে বলো তো? যে কারেন্ট ট্রান্সফরমার ইউজ করছি আমরা, হ্যাঁ, তাহলে কারেন্ট ট্রান্সফরমার প্রাইমারিতে যখন এর মধ্যে দিয়ে হাই কারেন্ট ফ্লো হবে, তাহলে এখানে কি হবে? সেকেন্ডারিতেও কি হবে? ট্রান্সফর্ম হয়ে একটা হাই মানের কারেন্ট এখানে যাবে কিনা? নর্মাল কারেন্টের থেকে অন্য কারেন্ট এখানে ফ্লো হচ্ছে না সেকেন্ডারিতে এখন? জি স্যার। তাহলে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়া, একটা ফোর্স জেনারেট হবে, হয়ে এই যে দেখছো একটা হ্যান্ডেল আছে এখানে, একটা রডের মতো, এটাকে একটা টান দিবে, এদিকে একটা ফোর্স জেনারেট হবে এনাফ, তো এটাকে টান দিবে, দিলে কি হবে বলতো? এইখানকার এই যে ট্রিপ সার্কিট ক্লোজ হয়ে যাবে না তখন? কারণ এটা তখন এখানে এসে লেগে যাবে, তাহলে এই যে আগে ওপেন ছিল এখন ক্লোজ হয়ে যাবে, তাহলে এখন এই কয়েলটাও, এই যে এই কয়েলটাও এখন কি এনার্জাইজড হবে নাকি হবে না? হবে স্যার। এই কয়েল এনার্জাইজড হলেই তখন কি হয়? তখন এই হ্যান্ডেল একটা টান দেয়, তখন কি হবে? এটা তো অ্যাকচুয়ালি গায়ে লাগানো থাকলে তখন কি হয়? কানেকশন আছে। আর যখন এই সার্কিট ব্রেকারের এই যে ব্রিজ বা এই যে কানেক্টিং এই যে অংশটা টেনে সে আলাদা করে নিবে, তখন কি হবে? আমার দেখছো এই যে আমার বাসবারের সাথে আমার এই যে ব্রাঞ্চের কোনো কানেকশন আছে তখন? আর না স্যার। কানেকশন কিন্তু নাই। তো এইটা হচ্ছে দেখছো একটা সিম্পল আমাদের টিপ সার্কিটে, তোমরা এটা প্র্যাকটিস করে আসছো এই ধরনের জিনিসগুলো যেন কখনোই আমরা ভুলে না যাই। যে কোনো চাকরির ভাই যে কোনো জায়গায় যখন তখন কিন্তু এরকম সার্কিট তোমাদেরকে ড্র করতে বলবে। তো যাই হোক, তো দেখছো এই যে আমরা কি করছি বলতো? এই যে আমাদের লো পাওয়ার সার্কিটকে আমরা হাই পাওয়ার লাইন থেকে কি আইসোলেট করে ফেলছি না সিটি দিয়ে? এই সিটি ইউজ না করে অন্য কোনো ভাবে তুমি এই কাজ করতে পারতে বলতো? এটা তো ওভার কারেন্ট প্রোটেকশনের একটা স্কিম দেখাইলাম। এখন যদি তুমি ওভার ভোল্টেজ প্রোটেকশন দিতে চাও, তাহলে সেখানে কি ইউজ করতে হবে বলতো? পিটি ইউজ করতে হবে। হ্যাঁ, তো তোমরা এগুলো আর কি বুঝতে পারছো এখন আশা করি। এখান থেকে তোমরা এই যে রেশিও গুলা নিজেরা একটু পড়ে নেবা। তো যে জায়গায় ঝামেলায় পড়বা সেটা আমি একটু বলে দিই।
ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের বিভিন্ন রেশিও আমরা ইউজ করি। ফার্স্ট হচ্ছে অ্যাকচুয়াল ট্রান্সফরমারের রেশিও, একটা হচ্ছে নমিনাল রেশিও, আর একটা হচ্ছে টার্ন রেশিও। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। তো যখন আমরা অ্যাকচুয়াল কথাটা ইউজ করব, তখন খেয়াল করো অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন রেশিও আর এটার জন্য আমরা কিভাবে ডিক্লেয়ার করছি। সিটির জন্য সবগুলার এই দুইটা রেশিওর জন্য উপরে প্রাইমারি নিচে সেকেন্ডারি, উপরে প্রাইমারি কোয়ান্টিটি নিচে সেকেন্ডারি। খেয়াল করো, তাহলে অ্যাকচুয়াল কথা যখন বলবে তখন এই আমাদের সূত্রের অ্যাকচুয়াল কথাটা আসবে। দেখো, ম্যাগনিটিউড অফ অ্যাকচুয়াল প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ অ্যাকচুয়াল সেকেন্ডারি কারেন্ট। তাহলে অ্যাকচুয়াল প্রাইমারি এবং অ্যাকচুয়াল সেকেন্ডারি কারেন্টের অনুপাতে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন রেশিও, অর্থাৎ কি কোন অনুপাতে ট্রান্সফর্ম করে দিবে সেটা আমাদেরকে এখানে আমরা বুঝতে পারি। এই জন্য এটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। অনুরূপ ভাবে যদি তুমি পিটির জন্য লেখো তাহলে কি লিখবে বলো? ম্যাগনিটিউড অফ অ্যাকচুয়াল প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেকেন্ডারি ভোল্টেজ। এখানে জটিলতার কিছুই নাই। এখন দেখো নমিনাল রেশিও। নমিনাল কথাটা আমরা কখন ইউজ করি? তোমাদেরকে বলছিলাম না, রেটেড কোনো ভ্যালু বা যেটা আমরা এক্সপেক্ট করি, যেটা হচ্ছে গায়ে রেটিং লেখা থাকে সেগুলোকে আমরা নমিনাল বলি। নমিনাল যখন বলবো তখন কিন্তু অ্যাকচুয়াল না, রেটেড। বি কেয়ারফুল। তো সিটির জন্য বললে কি হবে? রেটেড প্রাইমারি কারেন্ট, রেটেড সেকেন্ডারি কারেন্ট। পিটির জন্য বললে উপরে হবে কি? রেটেড প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই রেটেড সেকেন্ডারি ভোল্টেজ। এগুলোতে মিল আছে, উপরে প্রাইমারি নিচে সেকেন্ডারি। যেটাতে আমরা ঝামেলায় পড়বো টার্ন রেশিও, স্মল এন। এখানে একটু খেয়াল করো, সিটির জন্য যখন টার্ন রেশিও আমরা লিখছি তাহলে নাম্বার অফ টার্নস, উইন্ডিং এর টার্নস নিয়ে কাজ এখানে নাম শুনে বোঝা যাচ্ছে। তো খেয়াল করো সিটির জন্য কি লিখছে? নাম্বার অফ টার্নস অফ সেকেন্ডারি উইন্ডিং। এই যে এখানে তোমরা এখন ঝামেলাটায় পড়বে। আর নিচে অবশ্যই নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি উইন্ডিং। আবার পিটি এর জন্য টার্ন রেশিওর সংজ্ঞায় আমরা দেখছি উপরে প্রাইমারি নিচে সেকেন্ডারি। এইখানে এটা কেন আলাদা? সিটির জন্য কেন সেকেন্ডারি উপরে আসলো এটা কি বলতে পারবা? যেহেতু আমরা স্যার সিটির প্রাইমারি সাইডটা হচ্ছে ওই আমরা হচ্ছে হাই ভোল্টেজ সাইডটা নিলাম, হাই ভোল্টেজ না স্যার, ওই কারেন্টের হচ্ছে হাই রেশিওটা নিচ্ছিলাম। মানে দেখো এই যে ছোট্ট একটা কন্ডিশন মনে রাখবা, তাহলে তোমরা নিজেরাই বের করতে পারবা। তোমরা মনে রাখবা টার্ন রেশিও অলওয়েজ এমন ভাবে ডিফাইন করা হয় যেন সেটা গ্রেটার দেন অন হয়। যেমন কি সবাই খেয়াল করো, সিটির জন্য কারেন্ট ট্রান্সফর্ম করবে, তাহলে বলো তো প্রাইমারিতে পাক সংখ্যা বেশি থাকে নাকি সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি থাকবে? খুব দ্রুত বলবো। স্যার প্রাইমারিতে। কারেন্ট ট্রান্সফর্ম করবে তাহলে পাক সংখ্যা কোথায় থাকবে বেশি? স্যার সেকেন্ডারিতে স্যার। Second- সবাই বলছে কিন্তু প্রাইমারিতে পাক সংখ্যা বেশি থাকবে, আমি কিন্তু বলছি এটা কারেন্ট ট্রান্সফর্ম করবে। আইপি ভিপি ইজ ইকুয়াল টু আই সেকেন্ডারি ভি সেকেন্ডারি। এটার দিকে তাকাও, তাও দেখি এখন কনফিউশন দূর হয় কিনা। এই সবাই একটু খেয়াল করো, আমি বলে দিই। সেকেন্ডারিতে কারেন্ট কমে যাবে, তাই তো? কারেন্ট ট্রান্সফরমার এটাই কাজ। কারেন্ট কমে যেতে গেলে ভোল্টেজ বেড়ে যাবে না অবভিয়াসলি। তার মানে কি সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি থাকবে আর প্রাইমারিতে পাক সংখ্যা কম থাকবে। তাহলে এনএস গ্রেটার দেন এনপি ফর সিটি। এ মাথায় ঢুকছে নাকি বুঝতে পারছো? বলো দেখি, কনফিউশন আছে কোনো? বুঝছি স্যার। এই জন্য দেখছো এখানে কাকে উপরে রাখা হয়েছে এই শর্ত মেনটেন করতে? সেকেন্ডারি টার্ন সংখ্যাকে উপরে রাখা হয়েছে, প্রাইমারি টার্ন সংখ্যাকে নিচে রাখা হয়েছে। এটাকে আমরা একটু ভুল প্রতীক দিয়ে লিখে ফেলছি, এনপি। আর এটা কি হবে? এনপি আর এনএস। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। পোটেনশিয়াল ট্রান্সফরমার পিটির জন্য কি হয় বলো? ভোল্টেজ ট্রান্সফর্ম করে কনভার্ট করবে। মানে পরে ভোল্টেজ কম হবে, তার মানে কি পরে হচ্ছে পাক সংখ্যা কম হবে আর প্রাইমারিতে পাক সংখ্যা এখন বেশি। তাহলে পিটির জন্য এন পি গ্রেটার দেন এন এস। এই জন্য একের থেকে বড় পেতে গেলে আমাকে অবশ্যই প্রাইমারি উপরে রাখতে হবে, সেকেন্ডারি নিচে। তাহলে টার্ন রেশিওর জন্য শুধু এই কন্ডিশনটা মনে রাখবা, আজীবন তোমাদের এটা কখনো ভুল হবে না। ভুলে গেলেও তুমি এটা নিজে অ্যানালিসিস করে বের করে নিতে পারবে। আর আদার্স যে দুইটা রেশিও আছে এদের ক্ষেত্রে অলওয়েজ সেম নিয়ম, প্রাইমারি কোয়ান্টিটি উপরে সেকেন্ডারি কোয়ান্টিটি নিচে, শেষ। তাহলে এই বিভিন্ন রেশিও ট্রান্সফরমারের ক্ষেত্রে এগুলো তোমরা একটু এখান থেকে পড়ে রাখবা।
এইবার দেখো মেইন জায়গায় কিন্তু এতক্ষণে আমরা আসছি। ফার্স্ট আমরা সিটি, সিটিকে আমরা কিভাবে তৈরি করতে পারি, পার্থক্য কোথায়? নর্মাল পাওয়ার ট্রান্সফরমার আর কারেন্ট ট্রান্সফরমার, হ্যাঁ, এদের মধ্যে কিন্তু খুবই ডিফারেন্স আছে কনস্ট্রাকশন পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি দেখো। তো সেই সিটির কনস্ট্রাকশন কেমন এবং এখানে কি কি স্পেশাল ডিজাইন কনসিডারেশন করতে হয় সেগুলো এখান থেকে আমরা দেখব। খুব ভালোভাবে খেয়াল করবা। কারেন্ট ট্রান্সফরমার, কারেন্ট মাপতে চাই, তাহলে এটা প্রাইমারি কি হবে? যে লাইনের কারেন্ট তুমি মেজার করতে চাও ওই লাইনের সাথে সিরিজে ব্রেক করে বসাইতে হবে না, তাই কি না? দেখো সবাই, সে এই যে দুইটা লাইন, এটা হচ্ছে মনে করো কারেন্ট যাচ্ছে, কারেন্ট আসতেছে কোনো একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের, তো আমার এখানে কারেন্টটা মেজার করা দরকার। তো সিটি কেমন হয় বলো তো? সিটি কেমন, চেহারাটা একটু দেখো। সিটিতে কি হয়? প্রাইমারি উইন্ডিং থাকবে, আবার কি থাকবে? সেকেন্ডারি উইন্ডিং। তাহলে প্রাইমারি উইন্ডিং কে আমাকে কি করতে হবে? এই লাইনের সাথে ব্রেক করে সিরিজে বসাতে হবে না? এছাড়া আর কোনো অপশন আছে? আর সেকেন্ডারিতে একটা কি থাকবে? 5 অ্যাম্পিয়ার রেঞ্জের একটা অ্যামিটার, ডিরেক্ট এখানে কানেকশন দেয়াই থাকবে অলওয়েজ। সিটি সেকেন্ডারি কখনো আমরা ওপেন সার্কিট রাখবো না যদি প্রাইমারি এনার্জাইজড থাকে। প্রাইমারিতে এনার্জি দেওয়া থাকলে সেকেন্ডারি কখনো আমরা ওপেন সার্কিট করতে পারবো না। এটার অ্যান্সার আমি একটু পরে বলছি। তাহলে এখানে আমাকে কি করতে হবে বলো? এখন এই সার্কিটকে ব্রেক করে এই যে সিটি এর প্রাইমারিকে এখানে কানেক্ট দিতে হবে, আর সেকেন্ডারি তো অলওয়েজ আমরা এখান থেকে পেয়ে যাব, অ্যামিটার কানেক্ট দেওয়া থাকবে। এখানে কিন্তু কোনো কানেকশন নেই, এখানে আবার তোমাদের ভুল কনসেপশন না হয়। সেকেন্ডারি লাইনে বা এই যে রিটার্ন লাইনে কিন্তু সেকেন্ডারি উইন্ডিং এ কোনো কানেকশন এখানে নাই। এটা হচ্ছে তাহলে এই ব্লকটা হচ্ছে আমাদের টোটাল সিটি, এই ব্লকটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট ট্রান্সফরমারের ব্লক। এটাকে আমরা এখানে মেজারিং পারপোজে এভাবে আমরা ইনসার্ট করব। এখন দেখো তো এই যে এই ফিগারটা কি বোঝা যায়? দেখছো এই 4 কোণা বক্স করে সিটি কোনটুকু সেটা বোঝানো হয়েছে। প্রাইমারি লাইন অনের সাথে সিরিজে বসানো হয়েছে, দেখছো? আর সেকেন্ডারি তো আমাদের কানেকশনের কোনো ব্যাপারই নাই, কারণ সেকেন্ডারি তো সিটির মধ্যে ইনক্লুডেড থাকবে বাই ডিফল্ট। আর সেকেন্ডারি সিটি সেকেন্ডারিতে অলওয়েজ একটা 0 to 5 অ্যাম্পিয়ারের কারেন্ট আমাদের থাকবে। প্রাইমারিতে যত বেশি কারেন্টই থাকুক না কেন, এমন সিটি তোমাকে ইউজ করতে হবে, এমন টার্ন রেশিও দিয়ে, যাতে করে সেকেন্ডারিতে অলওয়েজ সেটা 0 থেকে 5 অ্যাম্পিয়ারের রেঞ্জে নেমে যায়, স্টেপ ডাউন হয়ে। এবার খেয়াল করো এই যে রাইট হ্যান্ড সাইডের ফিগার, এটা তো গেল সার্কিট ডায়াগ্রাম, আর অ্যাকচুয়াল আমাদের কনস্ট্রাকশন কেমন হবে খুব ভালোভাবে খেয়াল করবা। ফলো মি। দেখো পার্থক্যটা হচ্ছে নর্মাল পাওয়ার ট্রান্সফরমারে যেমন প্রাইমারিতেও একটা নির্দিষ্ট সংখ্যক পাক সংখ্যা থাকে, সেকেন্ডারিতেও একটা নির্দিষ্ট সংখ্যক পাক সংখ্যা থাকে, কিন্তু আমাদের কারেন্ট ট্রান্সফরমার আমরা একটু আগে দেখে আসছি যে প্রাইমারিতে পাক সংখ্যা খুবই কম থাকবে, সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি থাকবে। ইভেন প্রাইমারির পাক সংখ্যা থাকবেই না, হ্যাঁ, মাত্র একটা পাকের কুণ্ডলী ইউজ করব, অনলি অন টার্ন, অর এ সিঙ্গেল কন্ডাক্টর, একটা সিঙ্গেল কন্ডাক্টরকেই আমরা প্রাইমারি উইন্ডিং হিসেবে ইউজ করব। সবাই একটু খেয়াল করো, দেখছো এই যে সিলিন্ড্রিক্যাল একটা হলো কোর, এটা হচ্ছে কোর। সবাই একটু খেয়াল করো, এই যে সিলিন্ড্রিক্যাল, এটা কি? এটা এখন আমার কোর। আর প্রাইমারি হিসেবে দেখছো এই যে একটা পাকের একটা কুণ্ডলী ইউজ করতে পারো তুমি এখানে এরকম, অথবা একটা সিঙ্গেল কন্ডাক্টর। সবাই একটু খেয়াল করবা কিন্তু, দেখছো এখানে এই যে একটা কন্ডাক্টর দেখানো হচ্ছে, এইটাই কিন্তু আমাদের সেই প্রাইমারি উইন্ডিং হিসেবে কাজ করবে, মেইন প্রাইমারি কন্ডাক্টর। খেয়াল করে যে মেইন প্রাইমারি কন্ডাক্টর, যে লাইনের কারেন্ট তুমি মেজার করতে চাও সেই লাইনের সাথে এই কন্ডাক্টরটাকে কিভাবে কানেকশন দিতে হবে বলো? সিরিজে। তাহলে মেইন ডিফারেন্সটা কি বললাম? যে সিটি এর প্রাইমারিতে একটা পাকের অনলি ওয়ান টার্নের একটা কুণ্ডল ইউজ করা হবে, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা হেভি কন্ডাক্টর, একটা ভারী কন্ডাক্টরকে প্রাইমারি হিসেবে ইউজ করা হবে, যেখানে কোনো টার্নই নাই অ্যাকচুয়ালি। তাহলে দেখছো যে এই কন্ডাক্টরটাই ইটসেলফ কিন্তু প্রাইমারি উইন্ডিং এর মতো কাজ করবে, বা প্রাইমারি কন্ডাক্টর, এটা মনে রাখবা। আর কোর কই? এটা হচ্ছে আমাদের সেই কোর, ট্রান্সফরমারে যেরকম কোর থাকে আমরা সবাই চিনি, এই যে কোর, কোরের উপরে এরকম উইন্ডিং পেঁচানো থাকে, নর্মাল পাওয়ার ট্রান্সফরমার, তার সাথে এটা ডিফারেন্সটা বলবো।
আর দেখো সেকেন্ডারি উইন্ডিং হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ডারি উইন্ডিং। দেখছো সেকেন্ডারি উইন্ডিং এ অনেক বেশি পাক সংখ্যা এখানে, অনেক বেশি পাক সংখ্যা। এবং সেকেন্ডারিকে হয় তোমাকে শর্ট সার্কিট করে রাখতে হবে অথবা একটা অ্যামিটার কানেকশন করে রাখতে হবে। প্রাইমারিতে এনার্জি থাকা অবস্থায় সেকেন্ডারিকে তুমি কখনো ওপেন সার্কিট করতে পারবা না, এটা একটু মাথায় রেখো। তো আর এটা হচ্ছে কি সার্কিট সিম্বল, সার্কিটের সিম্বল, এটা শর্টকাট আমরা সিটি কে রিপ্রেজেন্ট করার জন্য সার্কিট সিম্বল একটুখানি আগেই তোমাদেরকে আমি দেখালাম একটা ট্রিপ সার্কিট দিয়ে। দেখো এই যে এইটা সেই আমাদের প্রাইমারি উইন্ডিং হিসেবে যা কাজ করবে যে কন্ডাক্টর, সেটাই এখানে কিন্তু সার্কিট সিম্বলে আর সিম্পলিসিটির জন্য আমাদের কোরকে দেখানো হয় না। আর সেকেন্ডারি উইন্ডিং কে অলওয়েজ আমরা এভাবে দেখাই যাচ্ছে সিটি, এভাবে যে একটুখানি আগে দেখছো এরকম ভাবে একটা ড্র করে আমি পাশে সাথে সাথে লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে সিটি। সেই সিম্বলটা এখানে আবার দেখানো হচ্ছে। তাহলে বলতো এই যে মাঝখানের ফিগারটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই ফিগারটা কি তোমরা বুঝতে পারছো? সব কিন্তু সেম। স্যার এরকমটা জি, স্যার। দেওয়ার কারণ কি স্যার? খুবই হাই কারেন্টকে খুবই লো কারেন্টে কনভার্ট করার জন্য? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি একদমই তাই, একদমই তাই, এটাই হচ্ছে মেইন কজ। কারণ প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে টার্ন সংখ্যা যত ডিফারেন্স থাকবে তত আমাদের ট্রান্সফরমেশনটা তত স্টেপ ডাউন হবে তত বেশি, এই পারপাজে। তো খেয়াল করো এখানে লেখা আছে এই কথাগুলো। ইটস কনস্ট্রাকশন ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল পাওয়ার ট্রান্সফরমার। অবভিয়াসলি তোমরা এতক্ষণে মেনে নিচ্ছ এই কথাটা যে নর্মাল পাওয়ার ট্রান্সফরমারের কনস্ট্রাকশনের থেকে আমাদের সিটি এর কনস্ট্রাকশনটা কিন্তু অনেক আলাদা। In most cases, the primary is only one turn or a single conductor connected in series with the load or line whose current is to be measured. The secondary winding has a larger number of turns and is connected in series with the meter, or specifically with the ammeter. Often, the primary winding is a single conductor. তো একটা পাকের কুণ্ডলী ইউজ না করে প্রায় সময় দেখো অফেন দ্য প্রাইমারি ইজ এ উইন্ডিং ইজ এ সিঙ্গেল কন্ডাক্টর ইন দ্য ফর্ম অফ এ হেভি বার। বার তো আমরা বুঝি তাই না, রেক্টেঙ্গুলার এরকম বার, পুরু কোনো কনস্ট্রাকশনকে আমরা বার বলি। যেমন স্বর্ণের বার বা এরকম কোনো কিছু আমরা তো নাম শুনছি তাই কিনা, বার তো আমরা চিনি তাই না, মেটালিক বার। এই মেটালিক বার কেমন হতে পারে এটা কি আমাদের আইডিয়া নাই? রেক্টেঙ্গুলার, জি স্যার চিনি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ এরকম ইটের মতো। হ্যাঁ অ্যাকচুয়ালি একদমই তাই, বার। তাহলে একটা এখানে স্যার ভোল্টেজ হাই হয়ে যায় না একদম কোথায় প্রাইমারিতে নাকি সেকেন্ডারিতে? সেকেন্ডারিতে? হ্যাঁ স্যার very আমি good. যদি কারেন্ট কমায় ফেলি তো এখানে তো স্যার একদম হাই ভোল্টেজ হয়ে যাবে। আমার যদি লাইনে এরকম হয় যে 11 কিলো ভোল্ট বা 33 কিলো ভোল্ট, ওই সময়ে আমি যদি মানে টার্ন আরো বাড়াই আর কি সেকেন্ডারিতে, তাহলে তো ভোল্টেজ আরো বেশি হয়ে যাবে, আর্কিং এর যে ইস্যুগুলো থাকে। একদমই তাই, সেই কথাটাই তো আমরা বলছি, এই জন্যই ওই এত বেশি ভোল্টেজ সেকেন্ডারিতে ডেভেলপ করবে জন্যই আমরা তো ওই ভোল্টেজটাকে তাকে অনুভবই করতে দিব না। এই জন্য কি করে রাখবো অলওয়েজ সেকেন্ডারিকে শর্ট সার্কিট করে রাখবো। শর্ট সার্কিট করলে ওই টার্মিনালের এক ক্রসে কোনো ভোল্টেজ থাকবে বলো? শর্ট সার্কিটে কোনো ভোল্টেজ থাকে? কারেন্ট না, থাকতে স্যার। পারবে কিন্তু কোনো ভোল্টেজ থাকতে পারবে না। হ্যাঁ তুমি যেটা তোমার মনে যে কোশ্চেনটা যাচ্ছে খুবই ভালো, বেটার। তবে এটার অ্যান্সার একটু পরেই দিব তোমাদেরকে, সংক্ষেপে বললাম। এই জন্য আমি বললাম না যে প্রাইমারি এনার্জাইজ থাকা অবস্থায় সিটি সেকেন্ডারিকে তুমি কখনো ওপেন সার্কিট করে রাখতে পারবা না। আইদার তুমি শর্ট সার্কিট করে রাখবা অথবা একটা অ্যামিটার সেখানে কানেক্টেড থাকবে, তাইলে ওই যে হাই ভোল্টেজের ওই যে ব্যাপারটা তুমি সহজে হ্যান্ডেল করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে দেখো বলা হচ্ছে কি একটা হেভি বার অথবা বারের মতো করে একটা কপার বা ব্রাশ, এটাকে আমরা ইউজ করি, যেটা রানিং থ্রু দ্য কোর অফ দ্য ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কোরের মধ্য দিয়ে কি হবে একটা বার, বারের ফর্মে আমরা প্রাইমারি কন্ডাক্টরকে ইউজ করি। সাস এ সিটি ইজ কল্ড এ বার টাইপ সিটি। তো প্রাইমারি হিসেবে উইন্ডিং হিসেবে যদি এরকম একটা বারকে ইউজ করা হয়, কপার আর ব্রাশকে, সেই টাইপের সিটিকে আমরা অনেক সময় বার টাইপ সিটি বলি। এবার দেখো দ্য সেকেন্ডারি ইজ জেনারেলি ডিজাইনড টু ডেলিভার এ কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার। সেকেন্ডারি অলওয়েজ 5 অ্যাম্পিয়ার কারেন্ট ডেলিভারি দেওয়ার জন্য ডিজাইন করা হয়। যেমন একটা টিপিক্যাল 800/5, তার মানে কি সে কত অনুপাতে সে ট্রান্সফর্ম করবে? 800:5। এমন না কিন্তু
যে 800 অ্যাম্পিয়ারকে 5 অ্যাম্পিয়ার, হ্যাঁ অবশ্যই তুমি বলতে পারো ডিরেক্ট যদি 800 অ্যাম্পিয়ারই প্রাইমারিতে তুমি দাও তাহলে কিন্তু সেকেন্ডারিতে কত হবে 5 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। এবার তুমি এই রেশিও ইউজ করে যদি আমি 10,000 অ্যাম্পিয়ার প্রাইমারিতে দিই সেকেন্ডারিতে কত হবে এই রেশিও ইউজ করে গুণ করলে আমরা বুঝতে পারবো। যাই হোক, এ বার টাইপ সিটি যেখানে প্রাইমারিতে একটা মাত্র বার থাকবে, তাহলে এই রকম ট্রান্সফরমেশন রেশিও পেতে গেলে সেকেন্ডারিতে তোমাকে কত সংখ্যক টার্ন থাকবে এটা কিন্তু একটা নমিনাল ভ্যালু দেয়া, যে সেকেন্ডারিতে সচরাচর সেক্ষেত্রে 160টা টার্ন থাকবে সেকেন্ডারি কয়েলে, জাস্ট একটু আইডিয়া পাওয়ার জন্য আমাদের। এখন দেখো তো এই যে সিটি কি সেকেন্ডারিতে দেখছো শুধুমাত্র একটা অ্যামিটার থাকবে অথবা শর্ট সার্কিট, কি কোনো লোডকে সাপ্লাই দিবে? তাহলে বলো পাওয়ার ট্রান্সফরমারের মতো এর অত হাই পাওয়ারের দরকার আছে এর? না স্যার। এই জন্য দেখো কি বলছে, পাওয়ার রেটিং অফ দ্য উইন্ডিং ইজ লো অ্যাজ দে আর নট মিন টু সাপ্লাই এনি লোড আদার দ্যান দ্য ইনস্ট্রুমেন্ট লস। ইনস্ট্রুমেন্টের যে লস হবে এখানে এই উইন্ডিং এ সামান্য ভোল্টেজ ড্রপ পাওয়ার লস হবে, সেই পাওয়ারটুকুকে হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি তার থাকলেই এনাফ। ভেরি লো ভোল্টেজেস আর ইনভলভড উইথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি উইন্ডিং। সো আনলাইক পিটিতে আমরা একটু পরে দেখবো যে হাই ইনসুলেশন লাগবে পিটিতে, বাট সিটিতে যেহেতু খুব লো ভোল্টেজ নিয়ে এখানে আমাদের কাজ, এই জন্য এখানে হাই ইনসুলেশন না হলেও চলবে। সো ইটস কনস্ট্রাকশন ইজ ভেরি সিম্পল। এবার দেখো অলরেডি আমরা স্পেশাল ডিজাইন কনসিডারেশন কিন্তু এখানে বলে ফেলছি, তোমাকে আমি এভাবে কিন্তু কোশ্চেন সেট করতে পারি যে সিটির কনস্ট্রাকশন এবং স্পেশাল ডিজাইন কনসিডারেশন গুলো তুমি বর্ণনা করো, তখন কিন্তু তোমাকে সুন্দর মতো এরকম চিত্রে এঁকে স্পেশাল কি কি কনসিডারেশন সিটির কনস্ট্রাকশনে আমাকে করতে হবে সেগুলো কিন্তু তোমাকে এখানে প্রত্যেকটা পয়েন্ট লেখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখানে আছে যা সেভাবে তোমাকে এখানে লাইন বাই লাইন মুখস্থ করতে হবে এরকম কিছুই না, বুঝে রাখবা, নিজের ভাষায় লিখবা, কোনো সমস্যা নেই। এইবার দেখো এই সেই কোশ্চেনটা, হোয়াই দ্য সেকেন্ডারি অফ এ সিটি শুড নট বি ওপেন হোয়াইল, এখানে একটা টেন্সের একটু ঝামেলা আছে, এখানে কি থাকা উচিত ইডি, ওপেন্ড। হোয়াই দ্য সেকেন্ডারি অফ এ সিটি শুড নট বি ওপেন্ড হোয়াইল দ্য প্রাইমারি ইজ এনার্জাইজড। তার মানে কি, প্রাইমারিতে যদি এনার্জি দেওয়া থাকে, এনার্জাইজড করা থাকে, সেই কন্ডিশনে সেকেন্ডারিকে তুমি কোনোভাবেই ওপেন করতে পারবা না। কারণটা কি বলতো, প্রাইমারিতে মাত্র সিটিকে এভাবে আঁকা যদিও হয় না, তবু আমি তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে আঁকছি, এরকম না। আসল ঘটনা প্রাইমারিতে মাত্র একটা পাক আর সেকেন্ডারিতে অনেক বেশি পাক। তার মানে কি, ভোল্টেজ পাক সংখ্যার সাথে সমানুপাতিক। তাহলে এই যে প্রাইমারিতে সামান্য ভোল্টেজ দিলেও সেকেন্ডারিতে কি হবে, সেই ভোল্টেজ অনেক বেশি হয়ে যাবে না স্টেপ ডাউন রেশিওর কারণে, তাই কিনা? তো তুমি এটা যদি তুমি ওপেন সার্কিট রাখো, এখানে তো আমরা যেই মাত্র বললাম ইনসুলেশন আমরা খুব নর্মাল ইনসুলেশন দিয়ে রাখি, তো ভোল্টেজ কি ইনসুলেশনের উপর প্রেশার না, যত হাই ভোল্টেজ হবে তত তোমাকে বেশি পুরু করে তত স্ট্রং ইনসুলেশন তোমাকে দেয়া লাগে, নাইলে কি হয় ডাইইলেকট্রিক ব্রেকডাউন হয়ে আমাদের সব শর্ট সার্কিট হয়ে যাবে না সবকিছু, তাই কিনা? এই কথাগুলো কি ধরা যায়? এই জন্য দেখো কি বলছে, when the secondary is open circuit, যদি সেকেন্ডারি আমি ওপেন সার্কিট রাখি, the voltage developed across the open secondary terminals may be very high because of the step up ratio. ওই যে সিটিতে কারেন্ট কমাই তাহলে অবশ্যই ভোল্টেজ বেড়ে যাবে। since a city is not designed for high insulation to sustain a high voltage like this, এত হাই ভোল্টেজ সাস্টেইন করার মতো ইনসুলেশন দিয়ে আমি একে ডিজাইন করি না, তো ইট ক্যান ইজিলি ব্রেক ডাউন দ্য ইনসুলেশন অফ দ্য সিটি। এই কারণে দ্য সেকেন্ডারি টার্মিনাল অফ এ সিটি শুড দেয়ারফর অলওয়েজ বি শর্ট সার্কিটেড অর কানেক্টেড টু এ মিটার অর রিলে কয়েল। তাহলে হয় এটাকে তুমি শর্ট সার্কিট করে রাখবা, তাহলে তোমার কোনো হ্যাজার্ড নাই, অথবা কোনো মিটার অথবা রিলে কয়েলের সাথে এটাকে সিরিজে তোমাকে কানেকশন দিয়ে রাখতে হবে, তাহলে এই টাইপের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। এই কোশ্চেনের অ্যান্সারটা কি সবাই ধরতে পারছো? এগুলো কি মুখস্থ করা লাগবে কিছু? কোনো কিছু কিন্তু মুখস্থ করার মতো কিছুই নাই। তো উই আর নিয়ারলি টু দ্য এন্ড, সবাই একটু ধৈর্য ধরো, আশা করি খুব শিগগিরই আমরা শেষ করবো উইথিন 10 মিনিটস। এবার দেখো সিটি, এই সিটিকে একটা ভিন্ন ফর্মে, হ্যাঁ একটু অ্যানাদার ফর্মে তুমি ক্লাম্প অন অ্যামিটার হিসেবে ইউজ করো। আমরা এতদিন বলে আসছি যে কারেন্ট মেজার করতে গেলে কারেন্ট একটা থ্রু ভ্যারিয়েবল, কারেন্ট হচ্ছে থ্রু ভ্যারিয়েবল আর ভোল্টেজ হচ্ছে অ্যাক্রস ভ্যারিয়েবল। তার মানে কি, কারেন্ট কোনো কিছুর মধ্য দিয়ে যায়, এই জন্য কারেন্ট মেজার করতে গেলে আমাকে ওই সার্কিটকে ব্রেক করা লাগে, অ্যামিটারকে সিরিজে ইনসার্ট করা লাগে।
বাট তোমার হচ্ছে এমন বিভিন্ন অ্যাপ্লিকেশন তোমার আসতে পারে যে যে জায়গায় তোমার কি দরকার, শুধু কারেন্টের একটা রেঞ্জ দরকার। যেমন সাপোজ কোনো একটা পাওয়ার সাবস্টেশনে তুমি ইঞ্জিনিয়ার হিসেবে তুমি মনে করো যে সেখানে আসো। এখন তোমার দরকার কি, যে একটা সাবস্টেশনে কোনো ফল্ট আছে কিনা বা কোনো লাইনে আমার ডিজাইন যে কারেন্ট যাওয়ার দরকার সেটা যাচ্ছে কিনা, তোমার শুধু আইডিয়া নেওয়া দরকার। হ্যাঁ, সাপোজ সে 50 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যাওয়ার কথা। তো এটা 49 হইলেও বা 45 যদি তুমি মেজার করো, সেখানে কিন্তু তোমার কোনো সমস্যা নেই, কারণ তোমার দরকার এখানে একটা আনুমানিক রেঞ্জ, কেমন অ্যামাউন্টের কারেন্ট এখানে ফ্লো হচ্ছে। সেসব ক্ষেত্রে আমরা কি করি, সার্কিটকে ব্রেক না করে ক্লাম্প অন এমিটার ইউজ করা যায়। সার্কিটকে ব্রেক না করেও কারেন্ট মেজার করা যায়। এই সিস্টেমটা কি তোমরা জানো, নাম শুনছো ক্লাম্প অন এমিটার, বা দেখছো এরকম কোনো মিটার ইউজ করতে? জি স্যার, আমাদের ল্যাবেই আছে। ল্যাবে আছে, তার মানে তো তাহলে তোমরা খুব সুন্দরভাবে সহজে এটা বুঝে যাবা। খেয়াল করো, ক্লাম্প অন এমিটারের পার্থক্যটা কি, কনস্ট্রাকশনটা একটু খেয়াল করো। এই যে এখান থেকে দেখো, এই যে এখানে প্রেস করলে এখানে একটা সুইচ আছে, এখানে প্রেস করলেই এই যে জ আমাদের বলি কাকে, চোয়াল। তো এই যে এটাকে দেখো দুই পাশে সরে যে এটাকে ওপেন করা যায়, করে এটার মধ্য দিয়ে কোনো কিছুকে পাস করানো যায়। আবার তুমি এটাকে ছেড়ে দিলে কি হবে, এই এনক্লোজ করে ধরে রাখবে, এনক্লোজ করে রাখবে, ধরে রাখবে এটা বলবো না, এনক্লোজ করে রাখবে। তার মানে তোমার এই যে একটা সার্কেল, এটার মধ্যে তোমার যে কন্ডাক্টরের কারেন্ট বা ব্রাঞ্চের কারেন্ট তুমি মাপতে চাও, সেই ব্রাঞ্চটাকে এটার মধ্যে ইনসার্ট করতে হবে, সহজ কথায়, আর কিছুই না। তো পার্থক্য কি, এখানে কিন্তু কোনো প্রাইমারি উইন্ডিং থাকবে না। মজার ব্যাপার দেখো, এটার ভেতরের ছবিটা কেমন তোমাদের মনের চোখে ভাসবে এখন এরপর থেকে। সবাই খেয়াল করো, এটা হচ্ছে কিন্তু আমাদের সেই কোর। এই যে বা চোয়াল, এটা হচ্ছে আমাদের সেই কোর। হ্যাঁ, তো সেই কোরকে আবার কি করার ব্যবস্থা থাকে, ওপেন করার ব্যবস্থা থাকে। দেখছো এখানে ছোট্ট একটা দাগ আছে, তার মানে এটাকে আমরা কি করতে পারি বলো, এটাকে আমরা একটা জায়গা থেকে ওপেন করতে পারি। এখান থেকে এই যে দুইটাকে দুই পাশে সরিয়ে এটাকে আমরা ওপেন করতে পারি, যাতে করে এর মধ্যে কোনো কিছু আমরা ইনসার্ট করতে পারি। তাহলে কোরটাকে ইটসেলফ আমরা হিসেবে ইউজ করব, যে ম্যাগনেটিক কোর। দেখো ক্লাম্প অন জ, এই যে এটাকে ডট ডট দিয়ে এটাকে আলগা করা যাবে, এটা বোঝানো হচ্ছে। আর যে কারেন্টটা তুমি মেজার করবা, যে ব্রাঞ্চ, এটাকে আমরা এটার ভেতরে ইনসার্ট করব, ওইটাই তখন প্রাইমারি উইন্ডিং হিসেবে কাজ করবে। আর এই যে জয়ের আরেক প্রান্তে এই কোরের উপরে অবশ্যই সেকেন্ডারি উইন্ডিং পেছানো থাকবে, আর সেখানে একটা মিটার সিরিজে থাকবে সেকেন্ডারি উইন্ডিং। তার মানে বুঝতে পারতেছো, এটার মধ্যে এই এন্ডে সেকেন্ডারি উইন্ডিং আছে এরকম, আর এটা সেই কোর। আর এই যে কোরের গায়ে কি আছে, এরকম করে সেকেন্ডারি উইন্ডিং পেছানো আছে, আর এখানে একটা মিটার বসানো আছে। আর এই কোরটা এখন আমাদের ট্রান্সফরমারের কোর হিসেবে কাজ করবে। আর যে কারেন্ট আমরা মেজার করব সেটাকে এর মধ্যে দিয়ে পাস করে দিলে সেটাই আমাদের প্রাইমারি উইন্ডিং বা প্রাইমারি কন্ডাক্টর হিসেবে কাজ করবে। এই এটা কি ধরতে পারছো তোমরা? জি স্যার। স্যার হ্যাঁ। স্যার এই কোডটা তো একটা প্লাস্টিকের ফ্রেমের সাথে স্যার থাকে। স্যার এই প্লাস্টিকের ফ্রেমের কারণে কি স্যার কোনো ধরনের এরর আসে না? অবশ্যই এরর আসতে পারে। এই যে বললাম, এখানে তো হুবহু একেবারে তোমরা টু দা পয়েন্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো কারেন্ট যদি 50 অ্যাম্পিয়ার হয়, হুবহু 50 অ্যাম্পিয়ার তুমি পাবা না। কারণ কি, এটা কি এই প্রিন্সিপালে কাজ করে না। দেখো এই যে কারেন্ট যাচ্ছে, তার মানে কি এর চারপাশে কি তৈরি করে রাখছে বলো, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে কিনা, ম্যাগনেটিক ফ্লাক্স। তো সেই ম্যাগনেটিক ফ্লাক্স এখন কি হবে, এই কোরের মধ্য দিয়ে পাস করবে। তো এই ফ্লাক্স যদি অল্টারনেটিং হয়, তাহলে এই কোরের মধ্য দিয়েও এরকম অল্টারনেটিং ফ্লাক্স পাস করবে, যেটা এরকম অল্টারনেটিং হতেই আছে। তো সেই অল্টারনেটিং ফ্লাক্স আবার আমার সেকেন্ডারি উইন্ডিং এর মধ্যে দিয়েও চেঞ্জ হচ্ছে। এই জন্য এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, এখানে একটা কারেন্ট ফলো করবে। এইটা আমরা এইখানকার কারেন্ট এখানে কিভাবে নিয়ে আসছে সেটা দেখছো। তো অবশ্যই এখানে ফ্লাক্সের লিঙ্কেজ যতটা বেশি হবে, ততটা অ্যাকুরেট ভ্যালু, আমরা অ্যাকুরেট কারেন্টের কাছাকাছি আমরা যেতে পারবো। আর তুমি যদি এখানে যে প্লাস্টিক ইউজ করলে, যদি তোমার এখানে ফ্লাক্স লিঙ্কেজটা হ্যাম্পার্ড হয় কোনোভাবে, তাহলে অবশ্যই সেটা তোমার একটু অ্যাকুরেসিতে একটু হলেও কমিয়ে দিবে। এই বুঝতে পারছো একটু একটু? জি স্যার। এই আর কি। তো মোটামুটি এখান থেকে তোমরা কনসেপ্টটা পেলেই এনাফ। হ্যাঁ, তো এই প্রত্যেকটা পয়েন্ট তোমরা এখন পড়বা। এর মধ্যে মেইন কনসেপ্টটা হচ্ছে এই চিত্রটা ছিল, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। আর পিটিটা মাত্র একটা পেজ, কারণ পিটি খুবই সিম্পল। এখন বলো তো, পিটি কে তুমি যখন কানেকশন দিবা, তখন পিটি বা পোটেনশিয়াল ট্রান্সফরমারের প্রাইমারি
আগের মতন কি সিরিজে থাকবে নাকি লাইনের মাঝখানে প্যারালালে থাকতে হবে? স্যার প্যারালাল থাকবে। অবভিয়াসলি প্যারালাল থাকবে, সেটাই করা হয়েছে দেখো। তো এখানে যেমন সিরিজে কানেক্ট করছিলাম, এখন দেখো এই দুইটা লাইন, তাহলে এই দুইটা লাইনের মধ্যে এখন তাহলে প্যারালাল রাখতে হবে। যেমন দেখছো প্রাইমারি কিভাবে প্যারালালি রাখবা, আর সেকেন্ডারিতে কি থাকবে, একটা ভোল্টমিটার। কানেকশন শেষ। দেখো তো এই হচ্ছে হাই ভোল্টেজ লাইন। এখানে যে প্রাইমারিটাকে দুইটা লাইনের মাঝখানে আমি প্যারালালি ইনসার্ট করছি, আর সেকেন্ডারি তো আমাদের সিটির মধ্যেই বাই ডিফল্ট কনস্ট্রাকশনে থাকবে। তো সেকেন্ডারিতে এখন আমাদের একটা ভোল্টমিটার কানেক্ট থাকবে। দেখছো সেকেন্ডারি অফ পিটি, আর এটা কি প্রাইমারি অফ পিটি, সব কিছু এখানে লেখা আছে। আর এই যে ব্লক দিয়ে ডট ডট দিয়ে পিটি কোনটুকু, এটা এখানে আমাদের দেখানো আছে। আচ্ছা তোমরা ল্যাবে কি কোনো পিটি বা সিটি দেখছো? এগুলা অনেক ভার, ছোট ছোট বক্সের মতো, অনেক বেশি ওয়েট। স্যার সিটি দেখেছিলাম, স্যার পিটি মনে হয় না দেখেছি। ওই তো প্রায় একই রকম দেখতে। দেখি তোমাদেরকে একটু সিটি পিটি চেহারা একটু দেখাই, দেখি তোমরা চিনতে পারো নাকি। অনেক রকম আছে, বিভিন্ন ফর্মে বিভিন্ন রকম ভাবে তৈরি করা হয়, হ্যাঁ, অ্যাপ্লিকেশন অনুযায়ী। এই যে দেখো এরকম টাইপেরও সিটি, হ্যাঁ, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ইউজ করি। তো আমাদের ল্যাবে যেগুলো আমাদের দেখার কথা, এই যে এরকম টাইপের সিটি পিটি তোমাদের দেখার কথা ল্যাবে। দেখো দেখতে পাচ্ছ আমার যে কার্যটা দেখতে পাচ্ছ, এরকম এরকম স্যার। সাইজ ছোট। কিন্তু দেখবা, দেখলে যতটা মনে করো যে মনে হয় যেটা আমি সহজে উঠাইতে পারবো, ওটা ওজন করে উঠাইতে গেলে দেখবা যে বেশ ভারী এটা। তো যাই হোক, এখন দেখো এটার কিন্তু নর্মাল পাওয়ার ট্রান্সফরমারের সাথে এটা খুব একটা পার্থক্য নেই। এটা কিন্তু নর্মাল পাওয়ার ট্রান্সফরমারের মতোই কনস্ট্রাকশন। তবে এখানেও বেশ কিছু স্পেশাল কনসিডারেশন আছে, সেগুলো একটু আমরা দেখি। কনস্ট্রাকশন ইজ সিমিলার টু দ্য নর্মাল পাওয়ার ট্রান্সফরমার। ওকে, সিটির মতো কিন্তু অতটা কনস্ট্রাকশনের ডিফারেন্স নাই পিটিতে। বি কেয়ারফুল। এক্সট্রিমলি অ্যাকুরেট রেশিও স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এখানে আমাদের রেশিওটা, স্টেপ ডাউন রেশিওটা অ্যাকুরেট রাখার চেষ্টা করতে হয়, যাতে করে আমরা মেজারমেন্টটা অ্যাকুরেট ভ্যালু পাই। সেকেন্ডারি ইজ ইউজুয়ালি রেটেড ফর 230 ভোল্ট। সচরাচর যেমন বলছি, সিটির ক্ষেত্রে সেকেন্ডারিতে অলওয়েজ 5 অ্যাম্পিয়ার রেঞ্জে কনভার্ট করা হয়, আর পিটির ক্ষেত্রে সেকেন্ডারিতে অলওয়েজ 230 ভোল্ট বা এর থেকে নিচের ভোল্টেজে কনভার্ট করা হয়। ইরেসপেক্টিভ অফ দ্য প্রাইমারি ভোল্টেজ রেটিং, প্রাইমারি ভোল্টেজ রেটিং যতই বেশি হোক না কেন বা যাই হোক না কেন। এবার দেখো লো পাওয়ার উইন্ডিং রেটিং। পাওয়ারের এই উইন্ডিং গুলোর পাওয়ার রেটিং কম হবে, কারণ কি এই সেকেন্ডারিতে কি কোনো লোড সে বেয়ার করছে, কোনো লোডকে সাপ্লাই দিচ্ছে, নাকি অনলি মেজারিং পারপাজে একটা মিটার কানেক্টেড, এবং ওই মিটার সার্কিটে বা ওই সেকেন্ডারি সার্কিটে যে লসটা হবে সেটুকুকে উইথস্ট্যান্ড করতে পারলেই এনাফ। সে কিন্তু কোনো লোড বেয়ার করে না, এজন্য লো পাওয়ার রেটিং বলা হচ্ছে এখানে। ফর ভেরি হাই প্রাইমারি ভোল্টেজ, হ্যাঁ দেখো খেয়াল করো, এটা ভোল্টেজ ট্রান্সফর্ম করে। তাহলে প্রাইমারিতে ভোল্টেজ অনেক বেশি থাকে, এই জন্য বলছে দেখো ফর ভেরি হাই প্রাইমারি ভোল্টেজ দ্য ইনসুলেশন বিটুইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি উইন্ডিং মাস্ট বি এবল টু উইথস্ট্যান্ড লার্জ পোটেনশিয়াল ডিফারেন্স। তো সিটিকে কিন্তু আমরা ইনসুলেশন বেশি স্ট্রং দিই না, না দিলেও চলে। বাট পিটিতে এসে একটু খেয়াল করো, এখানে সেকেন্ডারি এবং প্রাইমারির মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি থাকে, এজন্য এদের মাঝে কিন্তু আমাকে স্ট্রং ইনসুলেশন ইউজ করতে হয়, যাতে করে সেই হাই ভোল্টেজ ডিফারেন্স থেকে তারা উইথস্ট্যান্ড করতে সক্ষম হয়। আর এই সিটিপিটি রিলেটেড দুইটা ম্যাথমেটিক্স এখানে আছে, যেটা খুব ছোট আকারে এখানে চলে আসছে। আমি একটু এটাকে জুম ইন করি, তো দেখো তো দেখতে পাও নাকি। এই দুইটা ম্যাথমেটিক্স অবজেক্টিভের মতো ম্যাথমেটিক্স, হ্যাঁ, এই দুটো তোমরা প্র্যাকটিস করবা। এই দুইটা ম্যাথমেটিক্স এখন বলে দিব নাকি তোমরা নিজেরা দেখবা, বলো। এই একটু রেসপন্স করো। এই শুনতে পাচ্ছ আমাকে? স্যার আমরা নিজেরা পারবো মনে হয় স্যার। পারবা, তবে একটা জায়গায় ভুলটা তোমরা করতে পারো, সেটা একটু এক লাইনে বলে দিই। এই যে দেখো কি বলা হচ্ছে বলো তো, কারেন্টের মান বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, 2000 অ্যাম্পিয়ার রেঞ্জের একটা কারেন্ট মাপবা তুমি, আর 2500 অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট মাপবা। এর জন্য তোমাকে টার্ন সংখ্যা হিসাব করতে বলছে। হ্যাঁ, এখন তোমরা যখনই এই সূত্র লিখবা, যে আমরা জানি
আই1 বাই আই2 সমান কি হবে বলতো? n1 বাই n2 নাকি n2 বাই n1? স্যার n2 বাই n1। কারেন্টের ক্ষেত্রে পাক সংখ্যা কিন্তু উল্টে যায়, তাই না? আর যদি আমরা ভোল্টেজের জন্য লিখতাম v1 বাই v2 বা প্রাইমারি সেকেন্ডারি হিসেবে লিখতে পারতে তুমি, এক্ষেত্রে কি হবে? N1 by n1 বাই n2। এখানেও তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই। ভুল হবে কোন জায়গায় বলতো? এই যে i1 বাই i2 করে, তো আমরা যেহেতু 2000 কেও পাসে কনভার্ট করবো, 2500 কেও যাই হোক না কেন সেকেন্ডারিতে অলওয়েজ 5 আসবে। এই জন্য দেখো প্রথম এই কেসের জন্য i1 বাই i2 সমান 2000 ডিভাইডেড বাই 5 কত পাচ্ছি আমি? 400। আমি কিন্তু তোমাকে ডিজাইন করতে বলছি, তার মানে কি n1 is to n2 is equal to কত হবে এটা কিন্তু তোমাকে বলে দিতে হবে। n1 is to n2। তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ভুলটা করবে জানো? তোমরা ডিরেক্ট এই যে অনুপাত কত পাওয়া গেছে বলো, i1 বাই i2 সমান কত পেয়েছো? 400। তোমরা কিন্তু বলে ফেলবা যে n1 is to n2 সমান ডিজাইন করে দিছো আমাকে, হ্যাঁ 400 is to 1। এটা কি ঠিক আছে নাকি ভুল? এটা কি 400 is to 1 হবে নাকি স্যার 1 is to... 1:400। হ্যাঁ, এই পার্থক্যটা কি ধরতে 1 is পারছো? to 400। এটা কি ধরতে পারছো? এই জায়গাটাতে ভুল করবে না তো তোমরা? আচ্ছা আচ্ছা, তাহলে আর এখানে তোমাদের আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এই দুইটা ম্যাথমেটিক্সও তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। তো থ্যাংক ইউ ধৈর্য ধরে থাকার জন্য। আমরা আজকে মোটামুটি আমাদের যেটুকু টার্গেট ছিল সিটিপিটি, আর এদিকে আমাদের হচ্ছে ভোল্ট মিটার, মাল্টি রেঞ্জ ভোল্ট মিটার ডিজাইন, দুইটা টেকনিক ইউজ করে এটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো আজকে এই পর্যন্তই। তো ঠিক আছে, তোমাদের অলরেডি আবার একটা ক্লাস কিছুক্ষণ পরেই, তোমরা একটু রিফ্রেশ হও, সবাই লিভ নাও, কোনো সমস্যা নেই। আজকে আমি অ্যাটেন্ডেন্স সবাইকেই কনসিডার করছি আমি, হ্যাঁ? তো সবাই ভালো থাকো, টিল দেন গুড নাইট। স্যার পিডিএফ গুলো দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ম্যাটেরিয়ালস আমি অবশ্যই দিয়ে দিব, হ্যাঁ ভিডিওর সাথে ম্যাটেরিয়ালস আমি দিয়ে দিব, হ্যাঁ আজকে দিয়ে দেবো, টেনশন করার কিছু নেই। আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে। স্যার বিএলসি তে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেম না এগুলা স্লাইড? স্যার সেমই তো লাগতেছে সব। হ্যাঁ, বিএলসি তে ওইগুলাই আর কি আপলোড দেয়া আছে। আর যদি আমি আপলোড নাও দিয়ে থাকি বিএলসি তে, আমি এগুলো আবার চেক করে আমি সবগুলো আপলোড করে দেবো, ঠিক আছে? ফোল্ডার ওয়াইজ যে ফোল্ডারে ভিডিওগুলো আছে ওই ফোল্ডারটা ব্রাউজ করলে তুমি এই ম্যাটেরিয়ালস গুলো ওখানে পেয়ে যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আপনার স্যার ইউটিউব চ্যানেল নাই স্যার? এই ইউটিউব চ্যানেল লাগবে কেন?